গল্প সিনিয়র বউ। লেখক আবির মাহমুদ শান্ত। কিছুদিন বেড়াতে গিয়েছিলাম, বাড়ি ফিরে শুনি আজ নাকি আমার বিয়ে। সেটাও আবার আমার চাচাতো বোন তিসা আপুর সাথে। বয়সে সে গুনে গুনে আমার চেয়ে 5 বছরের বড়। তাকে সবসময় বড় বোনের নজরেই দেখে এসেছি। গ্রামের বড় হওয়ার সহজ সরল ও লাজুক স্বভাবের ছেলে আমি। আমার চাচা তার পরিবার নিয়ে শহরে থাকেন। তিনি সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তা। তাদের সাথে আমাদের মানায় না। ওনারা বাড়িতে আসলে আমি ঘর থেকে বের হতাম না, ভয় ও লজ্জায়। আসলে তারা শহুরে ভাষায় অনেক সুন্দর করে কথা বলতো, আর আমরা তো গ্রামের ভাষাতেই কথা বলতে অভ্যস্ত। তাই সংকোচ লাগতো কি বলতে যে কি বলে ফেলি। তাদের বেশভূষা অনেক উন্নত, কিন্তু আমাদের বেশভূষা তাদের মতো ছিল না। সব মিলিয়ে নিজেকে মনে হতো আমি তাদের কোনো দিক দিয়ে যোগ্য না। আর তিসা আপু, তাকে দেখলে 10 হাত দূরে থাকতাম। তাকে দেখে কেন জানি মনে হতো সে অনেক রাগী। আমার সাথে কথা খুবই কম বলতেন, কখনো কখনো দেখা হলেও কথা বলতেন না। আমিও অপমানে লজ্জায় কথা বলতাম না। সবার সাথেই কথা বলেন হেসে হেসে, আর আমার বেলায় সেই মুখটা গোমরা করেন। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম, আমার ভিতর কমতি কি সেটা দেখার জন্য। আপু কেন কথা বললেন না আমার সাথে, এসব ভেবে খুবই কষ্ট পেতাম। ওনার সাথে কথা বলতে খুবই ইচ্ছে করত, কিন্তু বলতে গেলেই কিসের যেন জোরটা এসে মুখে ভিড় জমাতো। তিসা আপু দেখতে কিন্তু পরীর মতোই সুন্দর। পরী বললে হয়তো ভুল হবে, আমার কাছে তার চেয়েও বেশি সুন্দর লাগে। আমি তো পরী দেখিনি, তবে সবাই বলে পরী নাকি অনেক। এখন কি করবো ভেবে পাচ্ছি না। ওনার সাথে বিয়ের কথা শুনে আমার হাত পা ভয়ে জমে এলো। সে নাকি আমার বউ হবে, ভাবতেই গা শিউরে উঠল। আমি আবির মাহমুদ, এবার ইন্টার 2য় বর্ষ। আমার বাসা চাপাই নবাবগঞ্জ। আর তিসা আপু মাস্টার্সে, তাদের বাসা রাজশাহী। আমি তার যোগ্য নই। সে আমার থেকে শত ভালো ছেলে রিজার্ভ করে। তাও বিয়ে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আম্মুকে ডাকলাম আর বললাম, আম্মু এসব কি শুনছি আমি, আমাকে এসব বলিস না, তোর বাবাকে গিয়ে বল। আমি বলতে গিয়েছিলাম একটা বুড়ি মেয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ে দিই কিভাবে। বাবা কি বলল, আমার কথা শুনে সে বলে তোমাকে বিয়ে দিতে কে বলেছে, এসব বিষয়ে দেওয়ানগিরি করতে এসো না। বড় মেয়েকে বিয়ে দিয়েছ নিজের ইচ্ছায়, দেখো তার পরিণতি কি হচ্ছে। এখন সারা জীবন মেয়ের কষ্টমাখা মুখ দেখতে হবে। তুমি কিছু বলনি। আমি তো তোর বাবার এই একটা কথাতেই থেমে গেলাম। আর কি বা বলতাম আমি বল আম্মু। তাই বলে আমাকে আমার থেকে বয়সে বড় মেয়েকে বিয়ে করতে হবে? তুমি কিছুই করতে পারবে না আম্মু। আম্মুর হাত ধরে বললাম, না, তুই গিয়ে তোর বাবাকে বল, এই সম্পর্ক তোকে সারা জীবন ভর বয়ে নিয়ে বেড়াতে হবে। জীবনটা তোর, অন্য কারো না। তাই দেরি না করে তোর বাবাকে বল আমি এ বিয়ে করতে পারবো না। তারপরেরটা পরে দেখা যাবে। আমি কিন্তু আব্বুকে জমের মতোই ভয় পাই, আবার অনেক ভালোবাসি। বাবা বুঝি আমাদের কথোপকথন শুনতে পেয়েছে, তাই তিনি গলা হাসা দিয়ে ভিতরে ঢুকলেন। আমিও ভয়ে দর্শন হয়ে গেলাম। আব্বু এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার মতামত না নিয়েই আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। এরপর বাবা আমার হাত দুটি তার হাতের মাঝে রেখে বললেন, আমাকে ফিরিয়ে দিও না। আজ এক পিতা তার সন্তানের কাছে পিতা হওয়ার অধিকার নিয়ে কিছু চাইতে এসেছে। তুমি কি আমার সে চাওয়াকে সম্মান করতে পারবে? তাই বলে বয়সে বড় মেয়েকে, আর এখন বিয়ে। আমি কি তোমার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি যে যাতে তোমার খারাপ হতে পারে। আর 2-3 বছর পরে বিয়ে তো করতেই হবে। আগে করলে সমস্যা কি? আমার কাছে এর আর কোন যুক্তি নেই। তাই রাজি হওয়া ছাড়া উপায় নেই। আপনি যেমন চাইবেন তেমনই হবে। এর বেশি কিছু বলতে পারলাম না। ভয় নাকি ভালোবাসার কারণে বুঝতেও পারলাম না। বাবা বললেন তিসা অনেক ভালো মেয়ে। আমি মনে মনে বললাম তোমার কাছে তো ভালো হবেই, কারণ সে যে তোমাকে অনেক পছন্দ করে। কিন্তু আমাকে, আমাকে তো করে না। যখন বিয়ে বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম মাত্র কয়েকজন মানুষ। বাড়ি সাজানো হয়নি। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমি এইভাবে বিয়ে করতে চাইনি। বড় করে অনুষ্ঠান করে বন্ধুদের নিয়ে করতে চেয়েছিলাম। একেবারে সাদামাটা ভাবে বিয়েটা হলো।
চাচিকে দেখলাম কেমন যেন মুখ করে আছে। সম্ভবত ওনার এই বিয়েতে মতো নেই। না থাকারই কথা, আমার মতো বেকার অযোগ্য ছেলের সাথে কোন মাতার মেয়েকে বিয়ে দিতে চাইবে না। কিন্তু বাবা চাচা অনেক খুশি। এখন চিন্তার বিষয় হলো তিশা কি বিয়ে মানবে নাকি না। বাবা আর চাচা বিয়েটা কেন দিচ্ছে? যদি তিশা পড়ে না মানে তখন তো সবাই কষ্ট পাবে। ওইদিকে সবকিছু শেষ করে বাড়ি ফিরলাম। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে ভয় পাচ্ছি। ভেবে পাচ্ছি না কি করব। কারণ আজ পর্যন্ত যার সাথে ভালোভাবে কথা বলেনি আছে আমার বউ। এমনিতে তিশা অনেক রাগী। তারপরেও অনেক সাহস নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম তিশা বিছানায় বসে আছে। কথা বলার সাহস হলো না, কিছু বলতে গিয়ে বলতে পারছিলাম না। ঘুমটা সরিয়ে বলল, তুমি এসে গেছো তিশা। হ্যাঁ, আমি আমি জানি তুমি আমাকে মেনে নিতে পারোনি। কারণ আমি তোমার থেকে বয়সে অনেক বড়। আমি তোমার থেকে কোনোদিন কোন প্রকার অধিকার চাইবো না। কিন্তু বাবা আর চাচু যেন বুঝতে না পারে, তাহলে তারা অনেক কষ্ট পাবো। তুমি শুয়ে পড়ো। আচ্ছা। এটা ঠিক আমি মেনে নিতে পারছি না। কারণ তিশার সাথে আমার বয়সের পার্থক্যটা 5 বছর, যা অনেক বেশি। যা কোন ছেলে সহজে হয়তো মেনে নিতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে আমার সাথে বিয়ে হয়ে শুধু তিশার জীবন নষ্ট হয়ে গেল। এইসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কে যেন মনে হচ্ছে ডাকছে। তাই, মা যাও তো, এখন দেখো না। আমি আমি তিশা। নামটা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম। পরে মনে হলো কাল তো আমার বিয়ে হয়েছে। ভুলেই গিয়েছিলাম। কি হলো? বাইরে সবাই অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে নাও। তিশা, আচ্ছা যান, আমি আসছি। প্লিজ সবার সামনে আপনি করে বলো না। আচ্ছা, মনে থাকে যেন। আর সব সময় তুমি করে বল। কারণ তুমি যেমন কখন যে আপনি করে বলে ফেলে এতে সবাই সন্দেহ করবে। আচ্ছা যাও। এত তো তাড়াতাড়ি আসবে। তিশা বাইরে চলে গেল। কিছু সময় পরে আমিও বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি বাবা আর চাচা বসে গল্প করছে। এত সকালে চাচাও এসে পড়েছে। বাড়িতে মেহমান নেই। কারণ বিয়ে ব্যাপারে বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। আমার বন্ধুরাও না। ওদের বলা যাবে না। বললে আমাকে নিয়ে হাসাহাসি করবে। বাবার কাছে গেলাম। শোন আবির, রেডি হয়ে নাও, তোর চাচু তুলে নিতে এসেছে। বাবা, আচ্ছা, কখন যাবে? আমি কিছুক্ষণ পরেই, বাবা। আমি বসে বাবা আর চাচুর গল্প শুনছিলাম। কিছু সময় পর তিশা চা নিয়ে আসলো। বাবা আর চাচাকে চা দিল। আর আমি মার কাছে গেলাম। মা, কি করছো? আমি কি আর করবো, তোর বাবা তোর জীবনটা নষ্ট করে দিল। বয়সে এত বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে। মা মা বিয়ে তো সব উপরওয়ালা ঠিক করেছে। যার সাথে হবার তার সাথেই হবে, এটা কেউ তো আটকাতে পারবে না। তাই বলে এত বড় মেয়ের সাথে। মাকে কিছু বলতে যাব, তখন পিছনে খেয়াল করে দেখি তিশা দাঁড়িয়ে। ওর চোখ টনমন করছে। হয়তো মায়ের কথা শুনেছে। ও তাড়াতাড়ি ওইখান থেকে সরে গেল। আমিও পিছনে গেলাম। রুমে গিয়ে দেখি তিশা কাঁদছে। হয়তো মার কথায় কষ্ট পেয়েছে। মায়ের কথায় কিছু মনে করবেন না। আসলে আমি না, আমি কিছু মনে করিনি। চাচি তো ঠিকই বলেছে। আমি তোমার জীবন নষ্ট করে দিলাম তিশা। মা আসলে বাবার উপরে রেগে আছে, তাই এইসব কথা বলেছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হুম। ও আজ তো আবার আপনাদের বাড়ি যেতে হবে। আচ্ছা। আমি বাড়ির বাইরে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে। কিন্তু ওদের বলা যাবে না আমি বিয়ে করেছি। এটা শুনে ওরা ঠিক চাইবে। আর যদি জানতে পারে আমার বউ আমার থেকে বয়সে বড়, তাহলে আরো পচাবে। আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। ওইখানে আমার বন্ধু রিফাত আর আকাশ ওয়েট করছে। ওইখানে পৌঁছাতেই, কিরে তোর খবর কি? কাল বাড়ি ফেরার পর থেকে তোকে পাওয়াই যাচ্ছে না। রিফাত, আসলে খুব ক্লান্ত ছিলাম তাই। আমি ক্লান্ত তো আমরা ছিলাম। তাই বলে আর দেখা করবি না। আর তোর ফোনটাও বন্ধ। আকাশ, সরি রে। আমরা তো মনে করেছিলাম তুই হয়তো বেঁচে নেই। তাই তো তোকে দেখতে যেতেছিলাম, তার আগে তুই এসে গেলি। রিফাত,
যাক, বাড়ি না গিয়ে ভালোই হয়েছে, না হলে সব জেনে যেত তোরা আমাকে এত মিস করছিলি। আমি হাসতে হাসতে, আরে না, তুই মরলে তো তোর বাড়িতে মৃত্যু বার্ষিকীতে ভালো মতো খাওয়া যেত, তাই শিওর হতে যেতাম তুই মরেছিস কিনা। আকাশ, তোরা বন্ধু না আর কিছু, আমি মরে গেলে তোদের সমস্যা নেই, তোরা আছিস ভালো মন্দ খাওয়া নিয়ে। দাঁড়া, আজ তোদের আমি মারবো। আমি একটা লাঠি হাতের কাছে পেয়ে যখন ওদের কিছু বলবো, শয়তানও দুটো পালিয়ে গেছে। এই বেস্ট ফ্রেন্ড গুলো এমনি হয়। একবার আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, ওরা আমাকে দেখতে গিয়েছিল। সেখানে গিয়ে আমি কেমন আছি না জিজ্ঞাসা করে বলে নার্সগুলো কেমন দেখতে। এদের জন্য মনে হয় দুনিয়া ছেড়ে দেই। আজ আর আড্ডা দেওয়া হলো না, তাই কি করবো তাই ভাবছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। নাম্বারটা দেখেই বারটা বেজে গেল। মনে মনে ভাবছি এই ফোন কোন দিচ্ছে। ফোনটা ধরবো কিনা তাই ভাবছি। যদি না ধরি তাহলে এক সমস্যা হবে, আর ধরলে আর এক সমস্যা। কি করবো তাই ভাবছি। শেষে ভাবলাম ফোনটা ধরি, যা হবার পরে দেখা যাবে। ফোনটা ধরতেই ও পাশ থেকে বলল, আবির, একটা বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আসলে হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি মনিরের নাম ভেসে আসে। কিন্তু ও ফোন দিচ্ছে কেন? আবার নিশ্চয়ই কিছু হয়েছে। আমি বুঝি না সমস্যা ওর পিছু ছাড়ে না কেন। যে কোন সমস্যা পড়লে আমাকে ডাকবেই। আবির, সমস্যা হয়ে গেছে। মনির, কি হয়েছে? আমি, আসলে অ্যানিকা ব্রেকআপ করে দিয়েছে। খুব ভালো হয়েছে তুই এমনটা বলতে পারলি। কেঁদে কেঁদে আমি ছোকা খেলাম আর তুই মজা পাচ্ছিস। এই মেয়েদের মতো কাঁদা বন্ধ কর। এটা আবার নতুন কি এই নিয়ে 21 বার ছেঁকা খেলি? এইসব প্রেমের চিন্তা বাদ দিয়ে পড়া মন দে। এখন নাকি আমার কাজ আছে। ফোনটা কেটে দিলাম। মনির আমার বন্ধু, এই নিয়ে 21 বার ছেঁকা খেল। বেচারার কোন গার্লফ্রেন্ডই ঠিক না। নয় ব্রেকআপ হয়ে যায়, না হয় বিয়ে। তাইও সে থেমে থাকে না, নতুন কাউকে খোঁজে। আমি ওকে অনেকবার বলেছি এইসব বাদ দিয়ে পড়াশোনায় মন দিতে, কিন্তু ও তা করে না। অনেক সময় হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি দিশা বসে আছে। কোথায় ছিলে এতক্ষণ? বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ফোনটাতে নিয়ে যাবে, কতবার ফোন দিয়েছি। সরি, মনে ছিল না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখন আমাদের বাড়ি যেতে হবে। বাবা এমনিতে তোমার উপর রেগে আছে, ফোনে পায়নি বলে। চাচুরা অ্যাপ করেছে। তোমার শ্বশুরের কথা বলিনি, তোমার বাবার কথা বলেছি। কি আগে বলবেন তো? তোমাকে না বলেছি সবসময় তুমি করে বলতে, যাতে সবার সামনে আপনি বলে না ফেল। সরি, মনে ছিল না। তুমি যাও, আমি আসছি। চাচু মানে শ্বশুর মশাইয়ের সাথে শ্বশুর বাড়ি গেলাম। সেখানে চাচির আগের দিনের মতো এই মুখটাকে বাংলা প্যাচের মতো করে রেখেছে। তিসা আমাকে তার রুমে নিয়ে গেল। তিসা আপু, চাচি মনে হয় বিয়েতে খুশি হয়নি। আমি, তিসা আমার দিকে রাগীভাবে দেখলো। কি বললি? তিসা, রাগ করছো কেন? আমি শুধু জানতে চেয়েছি চাচি বিয়েতে রাজি ছিল কিনা। তার আগে কি বলেছস? তিসা, আমি না এখন তোর বউ। আরেকবার যদি এই কথা বলিস তাহলে তোকে আমি। আরে, মুখ ফসকে বেরিয়ে গেছে। এই ভুল আর যেন না হয়। আচ্ছা, আর হবে না। ফ্রেশ হয়ে রেস্ট নে, বলেই বাইরে চলে গেল। হঠাৎ করে আগের রূপ কোন ধরেছিল। এই রাগী স্বভাবের কারণে আগে কথা বলতে ভয় পেতাম। একদিন ভেবেছিলাম অভ্যাসটা মনে হয় আর নেই, কিন্তু দেখছি সেটা রয়ে গেছে। কিছু সময় পরে তিসা কিছু খাবার নিয়ে রুমে এল। আমিও খাবার খেয়ে নিলাম। তারপর রুমে বসে আছি। একা সময় কাটছে না। আমার ভাগ্যটা খুব খারাপ, তিসার একটা বোন নেই। মানে আমার একটা শালিকা নেই। তাই বেকার সময় কাটাচ্ছি। কিছুক্ষণ পরে তিসা এল। কি করছো? কি আর করব, করার মতো কিছু নেই, তাই বসে আছি। চল, একটু ঘুরে আসি, তোমার ভালো লাগবে। আইডিয়াটা মন্দ না। তিসার সাথে বের হলাম। আমরা একটা পার্কে গেলাম, কারণ শহরে তো পার্ক ছাড়া আর সবুজ কোন জায়গা বাকি নেই। সেখানে জোড়ায় জোড়ায় বসে কেউ কেউ প্রেমিক প্রেমিকা, নয়তো বা স্বামী স্ত্রী। আমরা দ্বিতীয় দলের। আমরা গিয়ে একটা নির্জন জায়গায় বসলাম।
তিসা, আমি। হুম, তিসা। বললে না তো চাচি এই বিয়েতে রাজি ছিল নাকি? না মা, ছিল না। মা চেয়েছিল তার বড়লোক বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে হোক। তাহলে তাকে বিয়ে করতে হয়তো ভালো হতো। এটা বলতে তিসা আমার দিকে রাগীভাবে তাকলো। ছেলেটা ভালো না, নেশা করে, একেবারে বাবা মায়ের অবাধ্য। যখন চাচু এটা জানতে পারে মা তার বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে, তখন বাবা আর চাচু মিলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। এটা নিয়ে ঝামেলাও হয়েছে। তুমি তো এখানে ছিলে না, তাই জানো না। এজন্য চাচি মুখের অবস্থা ওই রকম করে রেখেছে। কি রকম? না মানে কি ওনার মুখে কালো কালি মেখে দিয়েছে মনে হচ্ছে। কি বললে? বলেই কি লুসি শুরু? কি মেয়েরে বাবা কখন কি করবে কিছু বুঝে যায় না। কিছুক্ষণ আগে নরম ছিল, আর এখন না বলাই ভালো। ভাগ্যিস একে বলিনি আমি একে বিয়ে করতে রাজি ছিলাম না। এমনিতেই বলেছে আমার উপর অধিকার খাটবে না। যদি বাসর রাতে বলতাম আমি এই বিয়ে মেনে নি নাই, তাহলে এতক্ষণ মেনেই ফেলতো। তিসা, এভাবে মারিস না, দুলাভাই বেচারা মরে যাবে। পিছন থেকে একটা মেয়ে বলল। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে আরেকজন ছেলে। মেয়েটাকে দেখে তিসা মারা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল। আরে দিশা, তুই এখানে? তিসা: হ্যাঁ, হবু বরের সাথে এলাম। আর তুই এখানে কি করছিস? তোর বাড়ি গিয়েছিলাম, পাইনি। দিশা: এই তো একটু বের হয়েছি প্রেম করতে। যাক, অবশেষে তুই প্রেমে পারলি। কিন্তু তোর বয়ফ্রেন্ডকে দেখে পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে। মেয়েটা আমাকে পিচ্ছি বলছে। এতে আমার খুব রাগ হলে কিছু বলতে পারলাম না। হ্যাঁ, ও আমার থেকে বয়সে ছোট। তিসা: তার মানে সিনিয়র জুনিয়র প্রেম। আচ্ছা, তোরা প্রেম কর, আর এই নে আমার বিয়ের কার্ড। ঠিক সময় তোর বরকে নিয়ে চলে আসিস। আমি তোর মতো না, লুকিয়ে বিয়ে করে নিব, বেস্ট ফ্রেন্ডকে বলবো না। তুই জানলি কেমন করে আমার বিয়ে হয়েছে? তোর বাসায় গিয়েছিলাম, তখন আঙ্কেল বলেছে। রাগ করিস না, আসলে বিয়েটা হঠাৎ হয়ে গেছে, তাই বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। জানি আঙ্কেল বলেছে। আর আমার বিয়ের আর মায়ে কিন্তু 15 দিন আছে। তুই তোর বরকে নিয়ে 2 দিন আগেই চলে আসবি। তোকে ছাড়া আমার কিন্তু একটুও ভালো লাগবে না। আচ্ছা, আসবো। তারপর তিসার ফ্রেন্ড তার হবু বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ পর আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরতেই চাচার ডাক পড়লো। আমরা দুইজনেই গেলাম। কিরে, তোর কোথায় গিয়েছিলি? চাচা: আবির ঘরে বসে বোর হচ্ছিল, তাই বেড়াতে গিয়েছিলাম। তিসা: তোর বান্ধবী এসেছিল? কথা হয়েছে ওর সাথে? আচ্ছা, যা তো আমাদের জন্য চা নিয়ে আয়। তিসা চা নিতে চলে গেল। আমি চাচার পাশে বসলাম। বসে গল্প করছি, তিসা চা নিয়ে এলো। গল্প শেষে সবাই একসাথে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমরা ফিরে এলাম। এই কয়েকদিনে আমাদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে তিসার প্রতি দুর্বল হয়ে পড়ছি। আর তিসা কারণ আগে ঘুমানোর সময় মাঝে কোলবালিশ রেখে ঘুমাতো, কিন্তু এখন দেয় না। এখন বাড়ির বাইরে থাকলে বারবার ফোন করে জিজ্ঞাসা করে কোথায় আছি। আর বলে মা নাকি জানতে চেয়েছে, তাই ফোন করেছে। কিন্তু আমি জানি মা বলেনি। আমি মনে মনে ভাবি ঠিক মতো মিথ্যাও বলতে পারে না। বিয়ের প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাসে ওকে ভালোবেসে ফেলেছি। খুব তাড়াতাড়ি বলে দিব ওকে। কাল ওর জন্মদিনের কালই বলে দিব আমার মনের কথা। অনেক রাত হয়ে গেছে, তাই ঘুমানোর দরকার। অনেক সময় ঘুমন্ত দিশাকে দেখছি। সকালে: এই উঠো দিশা। ঘুম উঠছি। আমি: তাড়াতাড়ি উঠো। কিছু বলবে? আজ কত তারিখ? আজ তো 29 তারিখ। তুমি কিছু বলবে না? কি বলবে? তিসা মন খারাপ করে ফেলেছে। মনে পড়ছে আজ ক্লাস আছে, ভার্সিটিতে যেতে হবে। ও তাহলে যাও। তিসা মন খারাপ করে ফেলেছে। ও আশা করেছিল ওর জন্মদিনে শুভেচ্ছা জানাবো, কিন্তু আমি এমন করেছি যে আমার মনেই নেই। তাই তিসা রাগ করে চলে গেল। কিন্তু আমি যে এভাবে জানাবো না, আজ রাতে সব জানাবো। ফ্রেশ হয়ে দেখি চাচু, বাবা, মা সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আজ তিসার জন্মদিন। আমি এমন ভাব করলাম যেন কিছুই জানি না। কোন তোর মনে নেই?
বাবা, না। তিশা রাগ করে এখান থেকে চলে গেল। যাওয়ার পর বাবাও চলে গেল। বাবা চলে গেলে চাচু আমার কাছে এল। আবির, তুই ঠিক করিসনি। জানিস তিশা কত আশা করেছিল তুই সবার আগে ওকে উইশ করবি। তার জন্য ভোর থেকে তোর ঘুম ভাঙার ওয়েট করছে। আর তুই ওকে কষ্ট দিলি। চাচা, আমার মনে আছে। করবো, কিন্তু অন্যভাবে। তুমি বুঝবে না। আমি মায়ের কাছে চলে গেলাম। মা, খিদে পেয়েছে। আমি। তোর খাওয়ার বন্ধ। মা, কেন? আমি কি করলাম? তোর জন্য আমার বৌমাটা রাগ করেছে। মা, তোমার কিছু হয়েছে নাকি? কিছুদিন আগে তো আগে সহ্য করতে পেরেছিলে না। এখন কি হলো? সেটা আগেরটা। এখন সব মেনে নিয়েছি। কি আর করার, বাড়ির সবাই তিসার পক্ষে চলে গেছে। আমি একা হয়ে গেছি। কিন্তু আমি এতে খুশি হয়েছি মা সব মেনে নিয়েছে। কারণ 2 দিন ধরে দেখছি মা তিসার সাথে আগের মতো গল্প করছে যেমনটা আগে করতো। কারণ মা তিসাকে আগে মেয়ের মতো ভালোবাসতো। শুধু মাঝে রাগ করেছিল। আমি সবকিছুর প্রস্তুতি নিচ্ছি। আমার রুমটাকে ভালোভাবে সাজালাম। তিসা সারাদিন রুমে আসেনি, তাই সহজে করতে পেরেছি। ওকে দেখে মনে হলো অনেক রেগে আছে, তাই কথা বলার চেষ্টা করেনি। রাতে খাবার শেষ করে আমি আগের রুমে চলে এলাম। সবকিছু ঠিক করে রুমে লাইটটা বন্ধ করে দিলাম। এখন তিসার আসার অপেক্ষা। কারো আসার আওয়াজ পাচ্ছি। হয়তো তিসা। তিসা এসে রুমের দরজা খুলতেই ওর উপর ফুলের বৃষ্টি হচ্ছে। তিসা দেখলো চারদিকে মোমবাতি জ্বলছে। আর তার মাঝে আমি দাঁড়িয়ে। তিসা অনেক অবাক হয়েছে। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। আমি হাঁটু গেড়ে ওর সামনে বসলাম। হাতে কিছু গোলাপ ফুল নিয়ে বললাম, আমি জানি না কিভাবে মনের কথা বলতে হয়। আমি এর আগে কাউকে বলি নাই। আজ তোমাকে বলছি। এতদিন তোমার সাথে থাকতে থাকতে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই তোমার জন্মদিনেই আমার মনের কথা জানালাম। তুমি হয়তো মনে করেছিলে তোমার জন্মদিনের কথা ভুলে গেছি। কিন্তু আমি ভুলিনি। শুভ জন্মদিন। তিসা আমার হাত থেকে ফুলগুলো নিল। আমি দাঁড়িয়ে গেলাম। আমার মনে হচ্ছে ও না করে দিবে। কিন্তু ও আমাকে জড়িয়ে ধরল। আর বলল, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো মেনে নিবে না। কারণ আমি তোমার থেকে 5 বছরের বড়। তিসা, বড় তো কি হয়েছে? তুমি আমার বউ। কিন্তু আমার উত্তর তো পেলাম না। সব কথা কি মুখে বলতে হবে? তা ঠিক। তাহলে অপূর্ণ কাজটাকে আজ পূর্ণ করা যায়। কোন কাজ? যেটা প্রথম রাতে হওয়ার কথা ছিল। কিছু বলল না, শুধু লজ্জায় বুকে মুখ লুকালো। যাক, অবশেষে অপূর্ণ কাজটা পূর্ণ করা হলো। সকালে ঘুমিয়েছিলাম। মনে হলো কেউ মুখে পানি দিচ্ছে। চোখ খুলে দেখি তিসা। তাড়াতাড়ি উঠো, তিসা। আর একটু ঘুমাতে দাও। আমি, না, অনেক ঘুমিয়েছ, এখন উঠো। আচ্ছা, উঠছি। উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে দেখি তিসা ব্যাগে কাপড় গুছাচ্ছে। কি হয়েছে কাপড় গুছাচ্ছে কোন? তোমার মনে নেই দিশার কথা? ওই যে তোমার ফ্রেন্ড। হ্যাঁ। এখন রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। ওকে। দুইজনে বেরিয়ে পড়লাম। তিসার ফ্রেন্ডের বাসা বেশি দূরে ছিল না, 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। অবশেষে তিসার বান্ধবীর বাড়ি পৌঁছে গেলাম। গেটের সামনে দেখি তিসার বান্ধবী দাঁড়িয়ে আছে। এসে গেছিস তাহলে? সেই কখন থেকে ওয়েট করছি। দিশা তিসাকে বলল, এখন বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? তিসা, ও সরি, ভেতরে চল। দিশা আমাদের ভিতরে নিয়ে গেল। ভিতরে কিছু মেহমান আছে। বিয়ে, তাই মেহমান আসা শুরু হয়ে গেছে। দিশা আমাদের ছাদে নিয়ে গেল। সেখানে কয়েকজন পুরুষ আর মহিলা বসে আছে। মা, দেখো কে এসেছে। দিশা, কে? ওখানটার একজন মহিলা বলল। তিসা এসেছে। মহিলাটি আমাদের দিকে এগিয়ে এল। আরে তিসা, এতদিন পর। দিশার বিয়ে না হলে মনে হয় আসতি না। আমাদের তো আপন ভাবিস না, তাই আগের মতো আমাদের বাড়ি আসিস না ভুলেই গেছিস। দিশার মা, আন্টি, আসলে সময় হয়নি তাই আসা হয়নি। তিসা, এখন তোকে বেশি প্রয়োজন। তোর বান্ধবীর বিয়ে, তোকে ছাড়া তো দিশা বিয়ে পিড়িতে বসবে না। আর এটা কে?
দিশার মা আমাকে দেখিয়ে বলল। বলার সাথে সাথে তিশা মাথা নিচু করলো সম্ভবত লজ্জায়। আর দিশার মা উত্তরের জন্য অপেক্ষা করছে। মা, তুমি জানার পরেও বেচারিকে কেন লজ্জায় ফেলছো? দিশা, তাহলে এটাই তিশার স্বামী? কিন্তু দেখে তো বাচ্চা মনে হয়। দিশার মা, মা আমি তাহলে ওদের রুম দেখিয়ে দেই। দিশা, আচ্ছা নিয়ে যা। আন্টি, দিশা আমাদের একটা রুম দেখিয়ে দিয়ে গেল। বলল ফ্রেশ হয়ে নিতে। দিশা যেতেই আমার এখানে আসা ঠিক হয়নি। আমি, কেন? তিশা, দেখলে না সবার সামনে আন্টি আমাকে বাচ্চা বলল। বাচ্চাকে বাচ্চা বলবে না তো কি বলবে? আমি বাচ্চা না তো কি? দাঁড়াও দেখাচ্ছি এই বাচ্চা কি করতে পারে। তিশার কোমরে হাত দিয়ে টান দিয়ে গেছে আনলাম। আমার ঠোঁট তার গোলাপি ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। 1 মিনিট পর, ফ্রেশ হতে বলেছি, প্রেম করতে নয়, এটা রাতেও করতে পারবে। পিছন থেকে কেউ বলল। তাড়াতাড়ি তিশাকে ছেড়ে দিলাম। পিছনে তাকিয়ে দেখি তিশা হাতে একটা ট্রেতে 2 গ্লাস শরবত নিয়ে এসেছে। প্রেম করতে চাইলে দরজাটা লাগিয়ে দাও, এটা বিয়ে বাড়ি। দিশা, তুই এখানে? তিশা, মা পাঠিয়েছে, বলল তোর বান্ধবী আর তার স্বামীর জন্য শরবত নিয়ে যা। অনেক জার্নি করে এসেছে তাই ক্লান্ত, কিন্তু এখানে এসে দেখি রোমাঞ্চ চলছে। তিশা আমার দিকে রাগীভাবে তাকালো। আমি তাড়াতাড়ি ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম, না হলে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। কিছুক্ষণ পরে বাইরে এলাম। বাইরে এসে দেখি তিশার রাগী ভাব এখনো আছে। তোমাকে আমি? তিশা, আরে আমি জানতাম কি তোমার বান্ধবী চলে আসবে। আমি, দরজা লাগাতে পারলে না? মনে ছিল না? তুমি এখানে দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাকে দেখছি। তিশা ফ্রেশ হতে চলে গেল, আর আমি রুম থেকে সরে পড়লাম, কারণ বাঘের শিকার কেউ হতে চায় না। বাইরে এসে কয়েকজনকে দেখলাম, পুরো বাড়িটাই কাউকে চিনি না। তাই ছাদে গেলাম। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি। বিকাল হয়ে গেছে, 2 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। এখন ছাদে কেউ নেই, একা দাঁড়িয়ে আছি। তিশা থাকতে ভালো হতো, কিন্তু ও যা রেগে আছে। কি করছেন? পিছন থেকে কেউ বলল। তাকিয়ে দেখি একটা মেয়ে। আপনি? আমি, আমি মিম, দিশা আপুর খালাতো বোন। আমি কিছু বলতে যাব তখন তিশা এসে হাজির। তোমাকে আমি রুমে থাকতে বললাম না। তিশা, আরে তিশা আপু কেমন আছো? মিম, ভালো, তুমি কেমন আছো? তিশা এসে আমার হাত ধরলো। ভালো, কিন্তু উনি কে? মিম আমার কথা বলল। আমার স্বামী। তিশা, তোমার বিয়ে হয়ে গেছে? মিম, হ্যাঁ, চলো, আমাকে বলল। তিশা আমাকে টানতে টানতে নিচে নিয়ে এল, রুমে এনে দরজা লাগিয়ে দিল। আমার মনে হলো আজ আমি শেষ। মেয়েদের সাথে তোমার কি? তিশা, ওখানে তো একজনই ছিল, তাহলে দের বলছো কেন? আমি, শুন, এটা বিয়ে বাড়ি, এখানে অনেক নিয়ে আসবে, ভুল করেও কোন মেয়ের সাথে কথা বলবে না। কেন? যা বলছি তাই করবে। যদি মেয়েরা আমার সাথে কথা বলতে চায়, তাহলেও বলবে না? আচ্ছা তাহলে দরজা খুলো, মনে থাকে যেন। হুম, থাকবে। রাত হয়ে গেল, আমরা ঘুমাতে রুমে এলাম, কারণ সকালে অনেক কাজ আছে। তিশার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তিশাকে ব্যস্ত থাকতে হবে। রুমে আসার পর তিশা বলছিলাম কি? আমি, কি? তিশা, মানে ওই সময় ওটা পূরণ করা হয়নি, মাত্র 1 মিনিট হয়েছিল। কি মনে নেই তোমার? দাঁড়াও দেখাচ্ছি তোমায়। কাজটা সম্পূর্ণ করলাম, আর বাকিটা ইতিহাস, বুঝতেই পারছেন। সকালে এই উঠো, এটা কিন্তু বাড়ি নয় যে পড়ে পড়ে ঘুমাবে। তিশা, তাহলে কি করব? উঠে ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে এসে দেখি তিশা রুমে নেই। পড়ে গেলাম বিপদে, কারণ বাড়িতে আমি কাউকে চিনি না। তাই তিশাকে খুঁজতে লাগলাম। তখন হঠাৎ, তিশাকে খুঁজছি, তখন হঠাৎ কালকের মেয়েটার সাথে দেখা। কাকে খুঁজছেন? মিম, তিশাকে। আমি, তিশা আপু তো দিশা আপুর রুমে। কোথায় রুমটা? আসুন আমার সাথে। আপনার নামটাতে জানা হলো না?
আবির মাহমুদ। কি করেন? এবার ইন্টার দ্বিতীয় বর্ষে। আপনি? আমি এবার ইন্টারের প্রথম বর্ষে। আপনি আমার বড়, তাই তুমি করে বলতে পারেন। চেষ্টা করব। আপনি দ্বিতীয় বর্ষে, সেই হিসেবে তো তিশা আপু আপনার বড়। হ্যাঁ, কিছুটা। আপনাদের কি লাভ ম্যারেজ? না, কিন্তু তিশাকে আগে থেকে জানতাম। কিভাবে? তিশা আমার চাচার মেয়ে। ও। মিম আমাকে দিশার রুমে নিয়ে গেল। গিয়ে দেখি তিশা সেখানে। আমাকে দেখে তিশা বলল, তুমি এখানে? না মানে, তোমাকে খুঁজছিলাম। আমি। কোন বউকে ছাড়া বুঝি ভালো লাগছে না? দিশা। আসলে তাই নয়, এখানে কাউকে চিনি না। তাই। আমি। মিম, তুই ওনাকে নিয়ে একটু আশেপাশে ঘুরিয়ে নিয়ে আয়। দিশা। আমি যাই। তিশা। ভয় পাস না, তোর স্বামীকে কে নিয়ে যাবে না? আজ কতদিন পরে আড্ডা দিচ্ছি। তোকে যেতে হবে না। দিশা। তিশা কিছু বলতে গিয়েও পারল না। আমি মিমের সাথে আশেপাশে ঘুরলাম। সারাদিন তিশা তার বান্ধবীর সাথে ছিল, আমার সাথে তেমন কথা হলো না। বিকালের দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। তখন থেকে তিশা আমার সাথে ছিল। 1 মিনিটও দূরে যেতে দেয়নি। পরের দিন। সবাই সাজতেন ব্যস্ত। কারণ আর বিয়ে। আমি রুমে রেডি হচ্ছি। তখন তিশা এসে হাতে একটা শাড়ি দিল। এটা দিয়ে আমি কি করব? আমি। আমাকে পরিয়ে দিবে। তিশা। আমি শাড়ি পারবো? তাই নয় তোকে? রাগী ভাবে। আমি তো তাই বললাম। আমি পরাবো। রেগে গেলে আবার সমস্যা। তাই শাড়িটা পরিয়ে দিলাম। তিশা হালকা সাজলো। এতে ওকে সুন্দর দেখাচ্ছে। আমরা বাইরে এলাম। তিশা আমার হাত ধরলো। শুনো, হাত ছাড়বে না কিন্তু। তিশা। কোন আমি কি ছোট বাচ্চা নাকি? আমি। ছোট বাচ্চা নও, তার জন্যই তো হাতে ধরে রেখেছি। নয়তো মেয়েদের সাথে লতুপুতু করতে যাবে। কি বলছো এসব? দেখেছি মিমের সাথে কত হেসে কথা বলছিলে। তুমি কি জেলাস ফিল করছিলে? তিশা আমার দিকে রাগীভাবে তাকালো। ওর এই চাউনি বলে দিচ্ছে ও জেলাস ফিল করছে। আর ভয় পাচ্ছে আমাকে হারিয়ে ফেলার। আমার উপর যতই রাগ দেখাক না কেন, আমি বুঝি আমাকে অনেক ভালোবাসে তিশা। আর ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে কথা বললে জেলাস ফিল হওয়াটা স্বাভাবিক। রাগলে তোমাকে আরো সুন্দর লাগে। তুমি কথা ঘোরানোর জন্য এটা বলছো? তুমি মেকআপ ছাড়া ওই ময়দা সুন্দরীদের থেকে ভালো লাগে। তিশা আর কিছু বলল না। কিছুক্ষণ পরে বরযাত্রী এল। তিশা ওর বান্ধবীর কাছে গেল। আমি দাঁড়িয়ে ছিলাম। তখন মিমেল। ওর সাথে কথা বলছি। তাও সাবধানে, কারণ তিশা দেখলে আমার বারটা বাজিয়ে দিবে। কিছুক্ষণ পরে তিশা মেসেজ দিল। ছাদে যেতে বলল। গিয়ে দেখি তিশা এখনো আসেনি। একটু পরে তিশা ছাদে এল। কি জন্য ডেকেছ? আমি। তোমাকে না করলাম না কোন মেয়ের সাথে কথা বলতে? তিশা। তুমি দেখে ফেলেছ? হ্যাঁ, তার জন্য তো ডাকলাম। আর বাড়ি থেকে মা ফোন করেছিল। কেন? আজই বাসায় ফিরতে বলেছে। বাবা এক কাজে সিলেট যাবে। আর মা বাড়িতে একাইয়ের জন্য। ও। তোমার বান্ধবী তোমাকে যেতে দিবে? হ্যাঁ, কিন্তু বিয়ে শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে। বিদায়ের আগেই চলে যাব। ওকে। তিশা আর আমি ছাদে বসে গল্প করছিলাম। কারণ নিচে কোলাহল। তিশা আর আমার এই কোলাহল পছন্দ নয়। ছাদে একটা বেঞ্চে বসেছিলাম। তিশা আমার কাঁধে মাথা রেখেছে। আচ্ছা, আমাদের বেবি হলে তার কি নাম রাখবে? তিশা। তুমি আবার বাচ্চা নিয়ে পড়লে কোন? আমি। দিশার চাচাতো ভাবির একটা বেবি আছে, দেখতে কি কিউট। তো আমার যদি ওমন একটা ছেলে কিউট বেবি থাকতো তাহলে অনেক ভালো লাগতো। তুমি চাও তাড়াতাড়ি বেবি হোক? হ্যাঁ। মা বলেছিল তুমি বেবি পছন্দ করো। হ্যাঁ, করি। বেবি থাকলে তো তুমি আর আমাকে ছেড়ে যাবে না। মানে, আমি তোমার থেকে 5 বছরের বড়। তাই যদি কোনোদিন আমাকে ছেড়ে যাও, বেবি থাকলে তার জন্য হলেও আমাকে ছেড়ে যাবে না। পাগলি, আমাকে হারানো ভয় পায়। হ্যাঁ বলে 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। ভয় পেও না। সারা জীবন আমি তোমারই থাকবো। তিশা আমাকে জড়িয়ে আছে। তখন একটা আওয়াজ আসলো। আপনি এইখানে, একটা ছেলে। আপনার সমস্যা কোথায়?
আপনি আমার পিছনে পড়ে আছেন কেন? তিসা। কি হয়েছে তিসা? আমি। এই ছেলেটা কখন থেকে আমার পিছনে পড়ে আছে? কেন ভাই, কি আপনার কি সমস্যা? আপনি আমার ওয়াইফের পিছনে পড়ে আছেন কেন? আমি। উনি বিবাহিত। ছেলেটা কোন ভাই দেখে বুঝেন না? ছাদে নেই, সেখানে একটা ছেলে একটা মেয়ে বসে কথা বলছে। এটা দুটো হতে পারে, প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী। সরি, ভুল হয়ে গেছে। ছেলেটা। এটা বিয়ে বাড়ি। আমার জানা মতো এই বাড়িতে যত মেয়ে আছে সবাই বিবাহিত। তাই মেয়েদের পিছনে না পড়ে বিয়েটাকে এনজয় করুন। ছেলেটা চলে গেল। আমার রাগ এখনো কমেনি। রোমান্টিক মুডে ছিলাম, ছেলেটা এসে সব নষ্ট করে দিল। বিয়ে শেষ, বিদায়ের আগে আমরা চলে এলাম। কারণ মা বাড়িতে একা ছিল। আমাদের সময় ভালোবাসা চলতে থাকলো। আমাদের মধ্যে ভালোবাসার কোন কম ছিল না। বিয়ে 1 বছর হয়ে গেছে, তবু আমাদের মধ্যে কোন ঝগড়া হয়নি। অনেক সুখে দিন কাটছিল। কিন্তু এটা বেশি দিন থাকলো না, আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আসলো। যার জন্য তিসা আমাকে ভুলে বুঝে আর আমার থেকে অনেক দূরে চলে যায়। ওই তৃতীয় ব্যক্তি ছিল মিম, যার সাথে 1 বছর আগে বিয়েতে দেখা হয়েছিল। দিনগুলো ভালোই কাটছিল তিসা আর আমার। 1 বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কিন্তু হঠাৎ করে মিম আমাদের মাঝে এসে পড়ে। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। কখন থেকে ডাকছি, শুনতে পাননি? মেয়েটা। কে আপনি? আমি। আমি মিম। আপনার মনে নেই দিশা আপু বিয়ের সময় দেখা হয়েছিল? ও মনে পড়েছে। তিসা আপু কেমন আছে? ভালো। কিন্তু তুমি এখানে? আমি ট্রান্সফার নিয়ে এখানকার কলেজে এসেছি। ও। কিছুক্ষণ কথা হলো। সেই দিন আমার নাম্বারটা নিয়েছিল। মাঝে মাঝে ফোন করতো। একদিন ফোন করেছিল কিন্তু ফোনটা তিসা ধরেছিল। কিন্তু মিম কথা না বলে ফোনটা কেটে দেয়। সেই দিন ঝগড়া হয় তিসার সাথে। এই মিমটাকে। তিসা। কেন তোমার মনে নেই তোমার বান্ধবীর বোন বিয়েতে দেখা হয়েছিল? তোমার নাম্বারও পেল কিভাবে? কয়েকদিন আগে দেখা হয়েছিল, সেই দিন নাম্বার নিয়েছিল। আমি ফোন ধরতেই কেটে দিল কোন? আমি তো জানি না। সত্যি করে বলো কি হচ্ছে? তুমি আমাকে সন্দেহ করছো? না, আমি শুধু জানতে চাচ্ছি। মনে করেছিলাম সমস্যা ওখানেই শেষ, কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। বারবার ঝগড়া হতে থাকে। একদিন রাগের মাথা থাপ্পড় মেরেছিলাম। পরে বুঝতে পেরে মাপ চেয়েছিলাম। ওকে বোঝানোর পর সমস্যা কমে যায়। আগের মতো ঠিক চলতে থাকে। একদিন কলেজে ছিলাম, তখন টিচার ফোন আসে। তাড়াতাড়ি বাড়িতে যেতে বলে। একটা সারপ্রাইজ আছে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কিন্তু বাড়িতে যাওয়ার পর দেখি বাবা মা আর তিসা একসাথে বসে আছে। দেখে মনে হলো সবাই রেগে আছে। আমি যেতেই সবার সামনে তিসা আমাকে থাপ্পড় মারলো। তুমি আমাকে ধোকা দিবে ভাবতেও পারিনি। তিসা। আমি করেছিলে কি? আমি। তুমি জানো না। নাটক করা বন্ধ কর। সত্যি আমি জানি না। মা এতদিন যা বলেছে সব ঠিক ছিল। তোমার প্রতি অন্ধবিশ্বাসের কারণে এতদিন তা বুঝিনি। কি বলছো এই সব? আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমাকে আর ফিরিয়ে আনার চেষ্টা করবে না। আরো অনেক কথা বলে তিসা চলে গেল। বাবা মা আমার উপর রেগে আছে। তিসা চলে যাবার পরের দিনই আমি তিসাদের বাড়িতে যাই ওকে ফিরিয়ে আনার জন্য। আমি ভেবেছিলাম সবার মতো চাচাও আমার উপর রাগ করবে, কিন্তু চাচা করেনি। তিসাদের বাড়িতে যাওয়ার পর চাচা আমাকে জড়িয়ে কেঁদে দেয়। আর বলে তিসা সবার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আর যাওয়ার সময় চিঠি রেখে গেছে। আমি চিঠি পড়তে শুরু করলাম। চিঠি। সবার কাছে আমি বিরক্তির কারণ। আমি সবাইকে বিশ্বাস করতাম আর সবাই আমাকে ধোঁকা দিয়েছে। সবচেয়ে কাছের মানুষগুলো এভাবে ধোঁকা দিবে আমি ভাবতেও পারিনি। আবির, তুমি তো বলেছিলে সারা জীবন তুমি আমারই থাকবে। কেউ কেড়ে নিতে পারবে না তোমাকে আমার থেকে। তাহলে আমাদের মাঝে মিম কেন এল? বলতে পারতে আমাকে তোমার আর প্রয়োজন নেই। আমি চলে যেতাম তোমার জীবন থেকে। এভাবে ধোঁকা কেন দিলে? আমি চাই তুমি সব সময় ভালো থাকো। তোমার আর তোমার ভালোবাসার মানুষের মাঝে আমি কাটা হয়ে থাকতে চাই না। তাই আমি দূরে সরে গেলাম।
যদি কখনো আমার প্রয়োজন হয় বলো, আমি চলে আসবো। আমি সারা জীবন তোমারই থাকবো। তোমার স্ত্রী হয়ে থাকার অধিকারটুকু দিও, আমি এর থেকে বেশি কিছু চাই না। ইতি তিসা। তিসা আমাকে ভুল বুঝে চলে গেছে। ওকে খুঁজে বের করে ভুল ভাঙাতে হবে। কিন্তু তার আগে সবার চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। মিম যা বলেছে তাই করেছে। মিম বলেছিল এমন কাজ করবে তিসা নিজে আমার জীবন থেকে সরে যাবে, তাই হয়েছে। মিম আমি বিবাহিত জানার পরেও আমাকে প্রপোজ করেছে আর আমি না করে দিয়েছিলাম। তখন ও যা বলেছিল তাই করেছে। আমি মিমকে ফোন করে আসতে বললাম। ওখানে বাবা মা চাচা চাচি সবাই ছিল। মিম আসার পর তুমি তিসাকে কি বলেছিলে? আমি কিছু বলিনি তো। মিম মিথ্যা বলবে না। আমি বলার আগে থাপ্পড় দিলাম, তখন সব বলে দিল। হ্যাঁ আমি বলেছি। কি বলেছিলে? বলেছি তুমি আমাকে ভালোবাসো আর আমার পেটে তোমার সন্তান। তাই যেন তিসা আমাদের মাঝখান থেকে সরে যায়। কথাটা শুনে আমার রাগটা আরো বেড়ে গেল। কেন বলেছো এই মিথ্যে কথাগুলো? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তিসার জন্য আমাকে গ্রহণ করছিলে না। তখন উনি চাচিকে দেখিয়ে এইসব করলে আমি তোমাকে পাবো তাই বলে। সবাই অবাক হয়েছে। মিমকে মেরে ফেলতে ইচ্ছা হচ্ছে। ওকে যখনই কিছু বলতে যাব তখন ওখানে তিসার বান্ধবী দিশা আসে আর বলে মিম মানসিকভাবে অসুস্থ। 6 মাসে একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়, যার কারণে ও মানসিকভাবে আঘাত পায়। আমি জানতাম না মিমের বাবা মা মারা গেছে। এখন বুঝছি যতবার মিমের সাথে দেখা হয়েছে তখন আজব ব্যবহার করেছে। তখন বুঝতে পারিনি। ওকে কিছু বলা যাব না কারণ ও অসুস্থ। ও কি করে তাই জানে না। দিশা ওকে নিয়ে চলে গেল। কিন্তু চাচি কেন এইসব করালো? তুমি এইসব কেন করালে? চাচা চাচিকে বলল, আমি চেয়েছিলাম আমার বান্ধবীর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। ওরা কত বড়লোক ছিল, কিন্তু তুমি তোমার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিলে। চাচি, তুমি যে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলে ছেলেটা ভালো ছিল না। সব খারাপ স্বভাব ছিল ছেলেটার মধ্যে। আর আবির তার থেকে ভালো। কত সুখে ছিল তিসা, আবিরকে নিয়ে ভালো ছিল। কিন্তু তুমি নিজে তোমার মেয়ের সংসার নষ্ট করে দিলে। চাচা, চাচি আপনি এটা কেন করলেন? আমি আমাকে বলল, তুই কি আমার মেয়ের যোগ্য ছিলি? চাচি, এখন তো খুশি হয়েছ। তুমি ওদের আলাদা করতে চেয়েছিলে, করেছো। তোমার জন্য আমার মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। চাচা, আমরা তিসাকে খোঁজার জন্য কাজে লেগে পড়লাম। চাচি এখন তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু এখন বুঝে লাভ কি? সব থেকে বড় ক্ষতি করে। চাচা এখন চাচির সাথে কথা পর্যন্ত বলে না। আমি তিসাকে খুঁজে চলছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি কোনো দিন ওকে খুঁজে পাবো না? 5 বছর পর আজও তিসাকে খুঁজে পাইনি। অভিমান করে কোথায় চলে গেছে আজও জানতে পারিনি। আজও তিসাকে আর আমাদের সন্তানকে খুঁজে চলছি। 5 বছর আগে যেদিন তিসা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকেছিল সেই সারপ্রাইজটা ছিল তিসা মা হতে চলে। কিন্তু সেই দিন উল্টপাল্ট হয়ে গেল। আমি খবরটা জানতে পারি তিসা চলে যাওয়ার 7 দিন পর। যখন আমি আলমারি চেক করছিলাম, সেখানেই কাগজটা ছিল। আমার পড়াশোনা শেষ, একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি। সকালে মা আমি অফিসে গেলাম। আমি সাবধানে যাস। মা বেরিয়ে পড়লাম অফিসের জন্য। অফিসে পৌঁছে কেবিনে বসে কাজ করছিলাম। তখন বস ডেকে পাঠালো। স্যার আপনাকে ডাকছে। পিয়ন চাচা। ও চাচা কেমন আছেন? আমি ভালো। চাচা আপনাকে বলেছি আপনি করে বলবেন না। আমি আপনার ছেলের বয়সী। ছেলেকে কেউ আপনি করে বলে? আমার নাম ধরে ডাকবেন। সবাই স্যার ডাকতে বলে, আর তুমি নাম ধরে ডাকতে বলো। আমি সবার মতো না। আচ্ছা যাই দেখি স্যার কি বলে। আমি স্যারের রুমে গেলাম। স্যার আসতে পারি? আমি ইয়েস কাম। স্যার ডেকেছিলেন? হ্যাঁ, আপনাকে একটা প্রজেক্টের কাজে সিলেট যেতে হবে। আমি যেতে পারবো না, আপনাকে একা যেতে হবে। ওখানে অফিসের দায়িত্ব আপনার যতদিন না প্রজেক্ট শেষ না হয়। ওকে। আমি আমার কেবিনে চলে এলাম। স্যারের কথায় রাজি হলাম, কারণ সিলেট গেলে তিসাকে খুঁজতে পারবো।
কারণ ও বলেছিল ও সিলেটের চা বাগান দেখার ইচ্ছা আছে, যদি ওখানে পাওয়া যায়। অফিস থেকে লাঞ্চ টাইমে ছুটি পেয়ে গেলাম, কারণ সিলেটে যাওয়ার জন্য জিনিস গুছাতে হবে। আমি বাড়ি পৌঁছে যখন কলিং বেল বাজালাম তখন মা দরজা খুলে দিল। আর অবাক হলো, কারণ কোনোদিন এত আগে আসিনি। কি করে আজ এত তাড়াতাড়ি চলে এলি? অসুস্থ নাকি? মা: না, গলপ্যাচ করতে হবে এর জন্য। মানে? আগে ভিতরে যেতে দাও, তারপর বলি। আয়, ভিতরে আয়। বাবা কোথায়? ভিতরে যাওয়ার পর একটু বাইরে গেছে, এখনই এসে পড়বে। তাহলে বাবা আসুক, একসাথে বলি। আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হতে চলে গেলাম, ফ্রেশ হয়ে এলাম, বাবাও এসেছে। একসাথে লাঞ্চ করা শুরু করলাম। বাবা আমাকে অফিসের কাজে সিলেটে যেতে হবে। আমি: কতদিনের জন্য? বাবা: প্রায় 2 মাস। এতদিন? ভালো হয়েছে, ওখানে তিসাকে খুঁজতে পারবো। আর কতদিন খুঁজবি? যতদিন না খুঁজে পাই। জিনিসপত্র গুছিয়ে নিলাম। রাতে ছাদে বসে আকাশ দেখছি। এক সময় তিসা আর আমি একসাথে বসে আকাশ দেখতাম। তখন গ্রামে ছিলাম। গ্রামে রাতের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে। তিসা চলে যাওয়ার পর আমরা শহরে আসি। গ্রামে বেশি যাওয়া হয় না, কারণ ওখানে তিসার স্মৃতিতে ভরপুর। জানি না কোথায় আছে, কিন্তু একদিন ঠিকই খুঁজে বের করব। রাতের ঘুম আসে না। কি করব? তিসা আমার সবকিছু নিয়ে চলে গেল। গেল, আর আমাকে একা রেখে দিয়ে চলে গেছে। সকালে বাসা থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে প্লেনে করে সিলেট যাব, এতে সময় কম লাগবে। প্লেনে ওঠার কিছু সময় পর সিলেটে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। কোম্পানির গাড়ি আসার কথা, কিন্তু এখনো আসেনি। কিছু সময় পরে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। সরি স্যার, দেরি হওয়ার জন্য। মেয়েটা: আপনি কে? এখানে আমি আমি মিতু আর রবিন স্যার আসতে পারেনি, তাই আমাকে পাঠিয়েছে। ও চলেন। গাড়িতে ওঠার পর: স্যার, আপনার নামটা যেন কি? মিতু। আমাকে নিতে এসেছো আর আমার নাম জানো না? আমি: মনে হচ্ছে মাথা ফাটিয়ে দেই, নাম বলতে সমস্যা কোথায়? মনে মনে আমি: আমাকে বকছেন? না, মনের কথা বুঝলো কিভাবে? অফিসে চলেন। স্যার এই মাত্র না এলেন, এখনই অফিসে যাবেন? হুম, সোজা অফিসে যাব। ওকে স্যার। এই অফিসে নিয়ে যাও, ড্রাইভারকে বলল। অফিসে চলে এলাম। আমি অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। হয়তো আশা করেনি। আমাকে দেখে রবিন এগিয়ে এল। স্যার আজ চলে এলেন, আজ রেস্ট নিতেন। রবিন: আমি এখানে বসে থাকার জন্য আসিনি। আমার কেবিন কোথায়? সরি স্যার, আসুন। কেবিনে যাওয়ার পর: স্যার, এটা আপনার কেবিন। আর মিস মিতু আপনার পিএ, যতদিন এই প্রজেক্টে কাজ করবেন আপনাকে সাহায্য করবে। ওকে যান, প্রজেক্টের ফাইলগুলো নিয়ে আসুন। ওকে স্যার। কিছু সময় পর মিতু ফাইল নিয়ে এল। এই নিন ফাইল, প্রয়োজন হলে রাখবেন। আপনারা কাজে যান এখন। মিতু বাইরে ওর কেবিনে গেল। সেখানে তার সাথে ওর বান্ধবী নেহা কাজ করে। কিরে নতুন স্যার কেমন? নেহা: একদম রোবট, আর সব সময় রাগী ভাব নিয়ে থাকে। আমার ওনাকে দেখে ভয় লাগে। মিতু: আমি আগেই জানতাম। রবিন স্যার বলেছিল নতুন যে আসছে উনি অনেক রাগী। আগে বলিসনি কেন? তোকে বলতে চেয়েছিলাম, তুই শুনিসনি। এর সাথে কাজ করবো কিভাবে? এত রাগ দেখানো ছাড়া আর কিছুই পারে না। কি আর হবে? বেশি করলে যা হয়। আমি তো ভেবেছিলাম যা ভেবেছিলি তার উল্ট। রবিন স্যারকে বলে আমার জায়গায় অন্য কাউকে দিতে বলবো। কেউ যাবে না, অফিসে ঢুকেই যা দিল, তাতে কেউ রাজি হবে না। তাহলে আমি শেষ।
অফিসে কিছু কাজ দেখলাম, তারপর মিতুকে ডেকে পাঠালাম। আর আমার জন্য কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে যেতে বললাম। মিতু আমাকে সেখানে নিয়ে গেল। স্যার, আপনি এখানেই থাকবেন, আর আপনার জন্য উনি রান্না করবেন একটা লোককে দেখিয়ে, আর কোন প্রয়োজন হলে আমাকে কল করবেন। আমি পাশের কিছুটা দূরে থাকি। আপনার নাম্বারটা তো দিয়ে যান। ও সরি, এই যে। মিতু চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। রাতে ছাদে বসে আছি আর তিসার কথা ভাবছি। আর 15 দিন পরে আমাদের 6ষ্ঠ বিবাহ বার্ষিকী। ওকে অনেক মিস করছি। এগুলো ভাবতে ভাবতে ঘুমানোর জন্য রুমে আসলাম। সকালে আজ অফিস অফ ডে, তাই অফিসে যাওয়ার দরকার নেই। ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম। নতুন জায়গার কাল কিছু দেখা হয়নি, তাই হাঁটতে বের হয়েছি। কিছু দূর হাঁটলাম, তখন দেখি একটা 6-7 বছরের বাচ্চা ছেলে রাস্তা পার হতে যাচ্ছে, কিন্তু গাড়ির জন্য পার হতে পারছে না। আমি পার করে দিব। আমি, না, ছেলেটা। তুমি তো পার হতে পারছো না। মা অপরিচিতদের সাথে কথা বলতে না করেছে। আচ্ছা, আঙ্কেল পার করে দেন। একটু আগে না করলে যে। এখন না গেলে লেডি গুন্ডাটা অনেক মারবে। কে মারবে? লিজা, ওর জন্য চকলেট কিনতে এসেছিলাম। ও তাই, চল তো দেখি কে এই লিজা। আমাদের উপরের তলায় থাকে। পিচ্ছি মেয়ে, শুধু আমাকে মারে। তুমি বড় হয়ে ওর কাছে মার খাও। আমি ওকে মারতে পারি না তো। শুধু হাসলাম ছেলেটার কথায়। ওই যে লিজা দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? জিসান। জিসান যে মেয়েটাকে দেখালো, ওকে দেখে 3-4 বছরের মনে হয়। তিসা আর আমার সন্তানও হয়তো এতটুকু হয়েছে। আমি কাছে যেতেই মেয়েটা আমার চারপাশ ঘুরে দেখছে। কি দেখছো? আমি। জিসান এটাকে? লিজা। ভালো আঙ্কেল, আমাকে রাস্তা পার করে দিয়েছে। তুমি আমাকে চেনো? লিজা হাঁটু গেড়ে বসে, না মামুনি। তোমাকে কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছো মামুনি? ঠিক মনে পড়ছে না। আচ্ছা, পড়লে আমাকে বলো। তুমি কোথায় থাকো? ওই যে সামনে, ওইখানে যেখানে অ্যানাকোন্ডা থাকে সেখানে। তোমাকে কে বলছে ওখানে অ্যানাকোন্ডা থাকে? মিতু আন্টি। ওইখানে না একটা বড় সাপ থাকে। ওই সাপ রাগে ফুসফুস করে। মিতু আন্টি বলেছে। হুম। লিজা, জিসান কার সাথে কথা বলছো? হঠাৎ করে মিতু আসলো। অ্যানাকোন্ডার সাথে। আমি। সা আপনি? হ্যাঁ, এইদিকে আসলাম। এখানে এসে শুনি আমি যেখানে থাকি ওইখানে একটা অ্যানাকোন্ডা থাকে। রাগে ফুসফুস করে। আপনি দেখেছেন কখনো? স্যার, বাদ দিন, আপনি এখানেই থাকেন। হ্যাঁ। জিসান আপনার কি হয়? আমার ভাইয়ের ছেলে। আর এই পাকা বুড়ি ভাবির বান্ধবীর মেয়ে আমাদের উপর তালায় থাকে। আমি বুড়ি নই। লিজা। তাহলে পিচ্ছি? না, আমি নিজা। ও একটু হেসে। আপনি হাসতেও পারেন। মিতু। মানে? না, কিছু না। চলুন স্যার, আমার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দেই। না, অন্য একদিন। আজ আসি। আমি ওইখান থেকে চলে আসলাম। আমি চলে আসার পর মিতু লিজা আর জিসানকে নিয়ে ভিতরে গেল। ভিতরে যেতেই মিতুর ভাবি রিপা মিতুকে বলে, প্রিয় ননদিনী, ছেলেটা কে ছিল যার সাথে এতক্ষণ কথা বলছিলে? হুম। রিপা, ওই এনাকন্ডাটা। মিতু, মানে তোর বসো। মিতু দরজার দিকে তাকিয়ে দেখে তিসা। তিসা আপু, তুমিও শুরু করলে? কালকেই তো বললাম তোর প্রেমে ফেল। তাহলে দেখবি এর রায় দেখাবে না। তিসা, হ্যাঁ তিসা ঠিক বলেছে। রিপা, তোমরা যে কি শুরু করেছ। মিতু রুমে চলে গেল। তিসা, তোর স্কুল নেই? রিপা, তাই তো তোর সাথে গল্প করতে চলে এলাম। তিসা যখন বাড়ি থেকে চলে আসে তখন সিলেটে তার বান্ধবী রিপার কাছে আসে। এখানে এসে একটা হাই স্কুলের বাংলা টিচারের জব নেয়। যেহেতু তিসা মাস্টার্স করেছিল তাই সহজেই চাকরিটা পেয়ে যায়। লিজা আমার আর তিসার মেয়ে। তিসা যখন এখানে আসে তখন রিপা আর মিতুর ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট করে। এইদিকে মিতু ভাবছে আইডিয়াটা মন্দ না। স্যার দেখতেও খারাপ না, শুধু একটু রাগী। তাও চলবে।
এইদিকে আমি ফ্ল্যাটে এসে ভাবলাম আজ যেহেতু অফিস নেই তাহলে তিসাকে খুঁজে যায়। এখানকার শপিং মলে খুঁজলে মন্দ হয় না, কিন্তু আমি এইখানকার কিছু চিনি না। তাহলে কিভাবে? তখন মিতুর কথা মনে হলো, তাই ওকে কল দিলাম। হ্যালো, কে বলছেন? মিতু। মিস মিতু, আমি আবির বলছি। সেটা আবার কে? আপনার বসো। নাম্বারটা দেখে, ও সরি স্যার, আসলে আমি নাম্বারটা দেখি নাই। ওকে, আমার কিছু শপিং করার দরকার ছিল, কিন্তু আমি এখানকার কিছু চিনি না, তাই যদি আমার সাথে যেতেন। ওকে স্যার। মিতু যখন বাসা থেকে বের হচ্ছে তখন তার ভাবি, মিতু কোথায় যাচ্ছ? রিপা। স্যারের সাথে শপিং মলে। প্রথম দিনই শপিং। স্যার এখানকার কিছু চিনে না তাই। ওকে যাও। ভাবি তুমি না বলেছিলে আজ শপিং যাবে? আমাদের সাথে চলো না। না, আমি তিসার সাথে যাব। তোমাদের মধ্যে কাবাব মেহাডি হতে চাই না। ভাবি, আমি গেলাম। সাবধানে যাও। আমি আর মিতু শপিং করতে গেলাম। আমার উদ্দেশ্য শপিং করা না, তিসাকে খুঁজে বের করা। সারা শপিং মল খুঁজছি। মিতু মনে মনে ভাবছে এত মেয়েদের মতো ঘোরার কি দরকার। মিতুর মনে মনে রাগ হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। সেই শপিং মলে আবার তিসা আর রিপা শপিং করতে এসেছে কারণ একদিন পরে জিসানের জন্মদিন। সাথে লিজা আর জিসানও আছে। শপিং করে রিপা। শপিং করতে গেলাম আর সাথে তিসাকে খুঁজছি। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। তারপর শাড়ি কেনার জন্য গেলাম। মিতু যখন আমার সাথে এসেছে তাহলে ওকে এটা গিফট দেওয়া দরকার। মিস মিতু একটা শাড়ি পছন্দ করে দিন তো। আমি। কেন স্যার? মিতু। একজনকে গিফট করব। কোনটা দিলে ভালো হবে? এটা দিলে ভালো হবে। মন খারাপ করে। ওকে চলুন। শাড়িটা কিনলাম। শপিং করার শেষে যখন বেরিয়ে যাচ্ছি তখন রিপা, মানে মিতুর ভাবি, সাথে দেখা। মিতু শপিং শেষ। রিপা, হ্যাঁ ভাবি। মিতু, ইনি তোমার বসো। হ্যাঁ স্যার, আমার ভাবি। আর বাকিদের তো চিনি। হ্যালো, আমি। হুম, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও। কাল জিসানের জন্মদিন, প্লিজ আসবেন। আমি। তুমি আসবে না আঙ্কেল? তুমি না এলে কিন্তু আমি কেক কাটবো না। জিসান। ওকে আসবো। পাকা বুড়ি তোমার সাথে আসেনি। এসেছে, ওর আম্মুর সাথে আছে। মিতু। উনি কোথায়? একটু এদিকে গেছে। একটু দেরি করুন, এসে যাবে। হঠাৎ করে ফোন বেজে উঠল। দেখি বাবা ফোন দিয়েছে। অন্য একদিন পরিচয় হবে। আজ আসি। আর মিতু, তাহলে আপনার পরিবারের সাথে বাসায় চলে যায়েন। আর এটা আপনার জন্য। এটা তো কাউকে গিফট দিতে কিনেছিলেন। মিতু। হুম, আপনার জন্য কিনেছিলাম। আসি। আমি শাড়িটা দিয়ে চলে এলাম। তখন তিসাও দেখেছে এল। কি গিফট দিলে? রিপা। আমি তো ভেবেছিলাম স্যার হয়তো তার গার্লফ্রেন্ডের জন্য কিনেছে, কিন্তু স্যারের মনে হয় গার্লফ্রেন্ড নেই। ইয়াহু, মিতু। কি হয়েছে? তিসা। মিতুর বসু ওকে শাড়ি গিফট করেছে। রিপা। এত দূর এগিয়ে গেছে। তিসা। মাওই আঙ্কেনকে আমি যেন আগে কোথায় দেখছি। লিজা। আজ সকালে তো দেখেছিস। মিতু। না, তার আগে। লিজা। কোথায় দেখেছো মামুনি? তিসা। মনে পড়ছে না। লিজা। আর একটু আগে এলে দেখা হতো। রিপা। পরে একদিন দেখা করে নিব। চল শপিং শেষ করি। তিসা। ওকে চল। রিপা। গাড়িতে উঠে ফোনটা ধরলাম। হ্যালো বাবা। আমি। কেমন আছিস? বাবা। ভালো আছি। নির্ভর, তোর মায়ের সাথে কথা বল। কেমন আছিস? মা। ভালো আছি মা। ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? হ্যাঁ মা, করছি। সাবধানে থাকিস। আচ্ছা মা, এখন রাখি। ফ্ল্যাটে ফিরে এলাম। সারাদিন প্রজেক্টের ফাইলগুলো দেখলাম। আর অন্যদিকে তিসারা শপিং করে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে যখন তিসা লিজাকে খাইয়ে দিচ্ছে, আম্মু, আমি না ওই আঙ্কেলকে আগে দেখছি। লিজা। কোথায় মামুনি? তিসা।
তাই তো মনে পড়ছে না। এবার কিন্তু মার খাবে। সত্যি মা, আমি দেখছি। দুষ্টুমি, সব সময় দুষ্টুমি নয়। লিজা অনেকবার বলল কিন্তু তিসা শুনল না। কারণ লিজা সব সময় দুষ্টুমি করে, তাই এটাকে দুষ্টুমি হিসেবে নিচ্ছে। রাত অনেক হয়েছে, প্রতিদিন তার মতো আকাশ দেখছি আর তিসার কথা মনে করছি। সারাদিন ব্যস্ত থাকি যাতে তিসার কথা মনে না পড়ে, কিন্তু দিনের শেষে ঠিকই তিসার কথা মনে পড়ে। হাজার চাইলেও ভুলতে পারি না, কারণ ওকে যে ভীষণ ভালোবাসি। আর ওইদিকে তিসা লিজাকে ঘুম পাড়িয়ে বেলকনিতে বসে আছে আর আবিরের ছবিটা দেখছে আর মনে মনে ভাবছে, আবির কেমন আছো? হয়তো ভালো আছে। তোমাকে কে যে ভীষণ মিস করি। তোমার সাথে কাটানো দিনগুলো বারবার মনে পড়ে। আমি তোমার আর আমাদের ভালোবাসার স্মৃতিকে খুব সামলে রেখেছি। জানো ও না ভীষণ দুষ্ট, ঠিক তোমার মতো। আর আমার মতো রাগী। কেন করেছিলে ওই কাজ? কেন আমাদের মাঝে মিম এসেছিল? না আসলে যে আমরা একসাথে থাকতাম। মা, এটা কার ছবি? তিসা তাকিয়ে দেখে ওর পাশে লিজা। তুমি ঘুমাওনি মামুনি? হ্যাঁ, ঘুমিয়েছিলাম। তোমাকে না পেয়ে এখানে এলাম। আসো আমার বুকে। মা, এই ছবিটা কার? তুমি প্রতিদিন এই ছবিটা দেখে কেন কাঁদো বল না মা। তিসা আর আটকে রাখতে পারল না। লিজা অনেকবার জানতে চেয়েছে ছবিটা কার, কিন্তু তিসা বলে নাই। কিন্তু আর পারল না। এটা তোমার বাবার ছবি। সত্যি? আমি বাবার কাছে যাব? হ্যাঁ মামুনি, নিয়ে যাবে তোমার বাবা এসে। তিসা ভাবছে কি করে নিয়ে যাবে। তোর বাবা হয়তো আমাকে ভুলেই গেছে। আর তোর বাবা যে একটা রাজকুমার সেটা সে জানেই না। লিজা ছবিটা ভালোভাবে দেখছে। ছবিটা দেখে চিৎকার দিল। কি হলো মামুনি? বাবাকে না ওই আঙ্কেলটার মতো দেখতে। শুধু ওই আঙ্কেলটার দাঁড়িয়ে আছে, আর বাবার নেই। কোন আঙ্কেল? মিতু আন্টি স্যার। ও তাই? হুম। জিসানের জন্মদিনে আসবে, তখন তোমাকে দেখাবো। ওকে চলো, আমরা এখন ঘুমাই। তিসা ভাবছে ওটা কি আবির? না, আবির কি করে হবে? হলে তো মিমোর সাথে থাকবে। হয়তো কিছুটা ওর মতো দেখতে। তার কালই তো দেখা যাবে। কিন্তু লিজা বলে দাঁড়িয়ে আছে আর নেই। আমার কাছে যে ছবিটা আছে সেটা 5 বছর আগের। এখন আবির কেমন দেখতে হয়েছে তা তো জানি না। তিসা সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন মিতু আমাদের দেওয়া শাড়িটা পরে অফিসে এসেছে। মিতুর বান্ধবী নেহা এভাবে মিতুকে দেখে অবাক হয়ে গেল, কারণ এর আগে কোনদিন মিতুকে শাড়ি পরতে দেখেনি। নেহা যতদূর জানে মিতু শাড়ি পরতে পছন্দ করে না। হঠাৎ করে শাড়ি পরতে দেখে মনে প্রশ্ন জাগলো, কিরে তুই হঠাৎ শাড়ি পরে? নেহা, আগে বল শাড়িটা কেমন হয়েছে? মিতু, অনেক সুন্দর, কিন্তু তুই তো শাড়ি পরিস না। আজ পরেছি তো। না, তাই বললাম। কাল তোকে শপিং মলে দেখলাম, কত ডাকলাম শুনলি না। আর তোর সাথে একটা ছেলে ছিল। ও, স্যারের সাথে শপিং করতে গিয়েছিলাম। কি? তুই না বলেছিলি তোর জায়গায় অন্য একজনকে দিতে? তাহলে কাল তার সাথে শপিং করতে গেলি? স্যার এখানকার কিছু ভালোভাবে চিনে না তাই। চিনে না? না অন্য কিছু? হুম। আরে কিছুই না। তোর মুখ দেখে তো মনে হচ্ছে না। তোকে আমি 10 বছর ধরে চিনি। তুই কেমন আচরণ আচরণ করিস তা ভালো করেই জানি। কিন্তু আজ অন্যরকম মনে হচ্ছে। সত্যি করে বল, কারো প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ পড়েছি, কিন্তু সে অনেক রাগী, কিন্তু সে অনেক ভালো। কে সে? আমাদের নতুন ম্যানেজার। মানে আবি স্যার? হ্যাঁ। স্যার যদি বিবাহিত হয়। যদি বিবাহিত হতো তাহলে সাথে করে ওনার বউকে নিয়ে আসতো। যদি গার্লফ্রেন্ড থাকে? আমার মনে হয় না। গার্লফ্রেন্ড থাকলে আমাকে এই শাড়িটা গিফট করতো না। তার মানে এটা স্যার দিয়েছে? হ্যাঁ। হঠাৎ করে রবিনের আগমন। কে কাকে কি গিফট দিচ্ছে? রবিন। মিতুকে? নেহা। আরে মিস মিতু, হঠাৎ করে আপনি শাড়ি পরে এসেছেন। রবিন, এটা তো একজন গিফট দিয়েছে। নেহা, আমি ডিক্সে গেলাম, স্যার এসে যদি দেখে গল্প করছি তাহলে রাগ করবেন। মিতু। মিতু ওখান থেকে চলে গেল। কে গিফট দিয়েছে?
রবিন, আবির স্যার, নেহা। মানে, কাল মিতু আবির স্যারের সাথে শপিং করতে গিয়েছিল তখন। কথাটা শুনে রবিনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। কারণ রবিন মিতুকে পছন্দ করে কিন্তু আজও বলতে পারেনি। রবিন ভাবছে মিতুকে তার মনের কথা না বলার জন্য ওকে হারিয়ে ফেলবে না তো। তখন আমি অফিসে ঢুকলাম। দেখি নেহা আর রবিন দাঁড়িয়ে কথা বলছে। কি হচ্ছে এইখানে? আমি, না স্যার কিছু না। নেহা, তাহলে যে যার কাজে যান। আর মিস মিতু ফাইলগুলো নিয়ে আমার কেবিনে আসুন। ওকে স্যার। মিতু মিতু ফাইলগুলো নিয়ে কেবিনে আসলো। কেবিনে আসার পর দেখলাম মিতু আমার দেওয়া শাড়িটা পরেছে। মিস, মিতু শাড়িতে আপনাকে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ। বাঙালি মেয়েদের শাড়িতে বেশি সুন্দর লাগে। ইতিহাসে লেখা আছে, শাড়িতে নারী আর কেশাতে বেশ। আপনার শাড়ি পছন্দ? হুম, তাহলে তো রোজ শাড়ি পরে আসবো। আস্তে আস্তে। কিছু বললেন? না কিছু না। আমি আর মিতু প্রজেক্টের ফাইলগুলো নিয়ে কাজ করছি। আর বাইরে রবিন কেবিনের সামনে হাঁটাহাঁটি করছে। কারণ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে মিতু বের হচ্ছে না। রবিন ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। তখন মাথায় একটা বুদ্ধি এল। রবিন কেবিনে এল। কিছু বলবেন? আমি রবিনকে বললাম, স্যার প্রজেক্টের সাইট দেখতে যাবেন না? রবিন, ঠিক বলেছেন, আপনি অফিসে দেখুন। আর মিস মিতু আমার সাথে চলুন। রবিন এই চালে অফিসে গেল। কোন লাভ হলো না। ও ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব মিতুকে বলে দিতে হবে। আমি মিতুকে নিয়ে সাইড দেখতে গেলাম। গাড়িতে বসে আছি। সব গাড়ি থেমেছে কারণ রেড লাইট জ্বলছে। হঠাৎ তিসার মতো কাউকে দেখলাম। আর সাথে একটা বাচ্চা মেয়ে। আমি গাড়ি থেকে নামলাম। আপনি এখানে বসুন, আমি আসছি। আমি, কোথায় যাচ্ছেন স্যার? মিতু, আরে বসুন আমি আসছি। তিসা যেদিকে গেছে আমি সেই দিকে গেলাম। কিছু দূর যেতে আমি তিসাকে দেখতে পেলাম। ওকে ডাক দেওয়ার আগেই ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আমি শিওর হলাম তিসা এই শহরেই আছে। আশেপাশে কোথায় আছে। আর সাথে একটা বাচ্চা মেয়ে দেখলাম। তার মানে ওটা আমাদের বেবি। ভিড়ের মধ্যে খুঁজলাম কিন্তু পেলাম না। গাড়ির কাছে ফিরে এলাম। এত তাড়াহুড় করে কোথায় গিয়েছিলেন? মিতু, কাজ ছিল। চলুন সাইডে। ওকে। মিতুর সাথে গিয়ে কাজগুলো শেষ করে অফিসে ফিরে গেলাম। কিছুতেই মন বসাতে পারছি না। তিসাকে যে জায়গায় দেখলাম সেখানে কিও থাকে, ওখানে গেলে কি ওকে পাওয়া যাবে? তিসা যেহেতু এখন আছে সেহেতু নিশ্চয়ই কোন চাকরি করে। কিসের চাকরি করে এটা জানতে পারলে ভালো হতো। এখন ভাবছি তিসাকে দেখতে পেয়েছি, এটা বাড়িতে জানাবো নাকি নাকি একেবারে পেলেই জানাবো। স্যার বাসায় যাবেন না? ভাবনা থেকে বেরিয়ে এলাম। দেখি মিতু। হ্যাঁ যাব। আপনার মনে আছে তো, আজ যে আপনাকে আমাদের বাসায় ইনভাইট করেছি? ভাইয়া ভাবি অনেক করে বলেছে আপনাকে নিয়ে যেতে। ওকে আপনি যান, আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে তারপর আসবো। ওকে। আমি অফিস থেকে আগে শপিং করতে গেলাম। কারণ জিসান দিয়ে কিছু দিতে হবে। সাথে লিজের জন্য কিনলাম। লিজেকে কেমন যেন আপন মনে হয়। মনে হয় ওর প্রতি এক অদৃশ্য মায়া আছে। আমার মেয়েটা হয়তো ওইরকম হয়েছে। কিন্তু এত ওর মুখ দেখতে পারলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি ওদের খুঁজে বের করব। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম। রেডি হয়ে যখন বের হব দরজার সামনে দেখি মিতু দাঁড়িয়ে। আরে আপনি এখানে? আপনাদের বাসায় যাচ্ছিলাম আমি। আপনাকে নিতে এলাম। মিতু, ভালো করেছেন। আসলে একা যেতে কেমন যেন লাগছিল। চলুন তাহলে। মিতুর সাথে ওর বাসায় গেলাম। সেখানে গিয়ে দেখি সুন্দর করে সাজানো হয়েছে। বেশি লোকজন নেই। মিতু ওর ভাইয়া ভাবির সাথে পরিচয় করিয়ে দিল। জিসানকে ওর গিফটটা দিলাম। এখন খুঁজছি ওই পাকা বুড়িকে। তখন দেখি রাজকুমারীর মতো সেজে গুটি গুটি পায়ে লিজা আসে। হাই, পাকা বুড়ি। আমি আমি বুড়ি নই। আমি লিজা। এটা তোমার জন্য। এটা আমি কেন নিব? নিলে কি হবে? আম্মু কেউ কিছু দিলে নিতে না করেছে। কোথায় তোমার আম্মু? এই এখানে। আসুন পরিচয় করিয়ে দেই।
মিতু একটু ডেকে নিয়ে এত কৃপা। মিতু ডাকতে গেল। যখন মিতু এসেছে সাথে যে আছে তাকে দেখা আমার হাত পা জমে গেল। কারণ ওটা তিসা। আমাকে তিসা দেখেনি। তিসা, এই হলো মিতুর বসো। তিসা আমার দিকে তাকালো। আমাকে দেখে অনেকটা চমকে গেল। তখন হঠাৎ তিসা আমাকে দেখে অনেকটা চমকে গেল। তখন হঠাৎ আমাকে দেখে তিসা যখন চলে যাবে তখন আমি তার হাতটা ধরি। ও আমার হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। হঠাৎ করে তিসার হাত ধরাতে সবাই অবাক হয়ে যায়। আমি ওই দিকে খেয়াল দিলাম না। আমিও তিসার পিছনে গেলাম। তিসা দাঁড়ো, আমার কথাটা শুন। আমার কোন কথা না শুনে তিসা ওর রুমের দরজা লাগিয়ে দিল। তিসা প্লিজ দরজা খুলো, আমার কথাটা শুন। না, আমি কোন কথা শুনবো না। তিসার গলা শুনে বোঝা যাচ্ছে ও কাঁদছে। প্লিজ একবার শোন। সেই দিন যা হয়েছিল তাতে আমার কোন দোষ ছিল না। আমি কোন কথা শোনাতে চাই না। অনেক চেষ্টার পরেও খুলল না। আমি আবার মিতুলের ফ্ল্যাটে ফিরে এলাম। সবাই আমার দিকে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে। আমি লিজার কাছে গেলাম। সেখানে হাঁটু গেড়ে বসে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সবাই এতে আরো অবাক হলো। তুমি কাঁদছো কেন আঙ্কেল? লিজা, ফিরে পাবার আনন্দে। আমি কি? আমার রাজকুমারী আর তার মাকে। আর আমি তোমার বাবা। সত্যি, তোমাকে যেন একদম ছবির মতো দেখতে, যেটা আমার মায়ের কাছে আছে। তুমি দেখেছো? আম্মু তোমার ছবি দেখিয়ে বলেছে এটা তোমার বাবা, কিন্তু ওখানে তো দাড়ি নেই। পাকা বুড়ি, তখন তো আমার দাড়ি ছিল না। ওকে ছাড়ো। পিছনে তাকিয়ে দেখি তিসা। তিসা তুমি এসেছে? আমি আমি আমার মেয়েকে নিতে এসেছি। আমি ও আমারও মেয়ে। না লিজা, শুধু আমার মেয়ে। প্লিজ তিসা, আমার কথাটা শুন। না, কিছু শুনতে চাই না। লিজা তিসার কাছে গেল। আম্মু, এটা কি আমার বাবা? লিজা, তিসা, এটা তুমি অস্বীকার করো না প্লিজ। আমি হ্যাঁ। তিসা, সত্যি? লিজা, হুম। লিজা এসে আমার কোলে উঠল। বাবা আমাকে ছেড়ে আর যাবে না তো? লিজা, না মামুনি, আমি। লিজা চল। তিসা, না, আমি বাবার সাথে থাকবো। লিজা, তুমি বাবা চাও নাকি আমাকে? লিজা কি যেন ভাবলো। তারপর আমার কানে কানে বলল, বাবা আম্মু রেগে আছে, কারো কথা শুনবে না। আমি এখন যাই, তুমি কোথাও যেও না, কিন্তু আমি আবার আসবো। বলে তিসার সাথে চলে গেল। তিসাকে দেখে বুঝলাম অনেক রেগে আছে। এখন কিছু করা যাবে না, কারণ ও রেগে থাকলে যে কোন কিছু করতে পারে। যা করার কাল থেকে করতে হবে। যা রাগ করেছে তাতে রাগ ভাঙতে অনেক সময় লেগে যাবে। আমি এতক্ষণ খেয়াল করিনি যে আশেপাশে লোকজন আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এতক্ষণ যা হলো হয়তো কেউ বুঝতে পারেনি। তাহলে আপনি সেই যে তিসাকে ধোঁকা দিয়েছেন? রিপা, আমি তিসাকে ধোঁকা দেইনি। আমাকে মিথ্যার জালে ফাঁসানো হয়েছিল। মানে, সব বলবো, কিন্তু এখন নয়, আগে অনুষ্ঠান শেষ হোক। অনুষ্ঠান শেষ করে বাইরে লোকেরা চলে গেল। মৃত পরিবারের সবাই জানার আগ্রহ নিয়ে বসে আছে। এখন বলেন, রিপা। তারপর যা হয়েছিল সব ওদের বললাম। কি কি হয়েছিল আপনারা সব জানেন আশা করি। তাহলে এইসব হয়েছিল? হ্যাঁ। তাহলে তিসাকে বলেননি কেন? সব ভুল ভাঙানোর জন্য তো তাদের বাড়ি গিয়েছিলাম, পাইনি। তিশা আমার উপর রাগ করে আমার বাড়ি থেকে চলে এসেছিল, কিন্তু নিজের বাড়ি থেকে কেন চলে এসেছিল তার উত্তর আজও পাইনি। তিশা আমাকে বলেনি, শুধু আপনার সাথে যা হয়েছিল তাই বলেছে। যা হবার তা হয়েছে। এখন যখন ওকে ফিরে পেয়েছি আর হারাতে চাই না। এবার আপনাদের সাহায্য লাগবে। কি সাহায্য? তিশার রাগ ভাঙানোর জন্য আর সত্যিটা ওকে জানাতে হবে। ওকে আমরা করব, কিন্তু ও যেন জানতে না পারে আমরা আপনাকে সাহায্য করছি। ওকে, আজ আসি। কাল আসবো, আর কাল থেকে শুরু হবে। কাল সকাল 7টার আগে আসবেন। কেন? না হলে ওকে পাবেন না। আসলে ও একটা স্কুলের টিচার। ওকে। আমি চলে এলাম। বাসায় আসার পর বাবা মাকে ফোন করলাম। হ্যালো বাবা। বাবা, তিসাকে পেয়ে গেছি। আমি কি? হ্যাঁ। কোথায়?
এই সিলেটে। তুমি তাড়াতাড়ি চাচাকে জানাও। হ্যাঁ, জানাচ্ছি। আর আমরা পরশু আসছি। আর একটা কথা। কি? যখন বাড়ি থেকে চলে এসেছিল তখন ও প্রেগন্যান্ট ছিল। হ্যাঁ, তাই। তুমি দাদা হয়েছ। আমার একটা ছোট রাজকুমারী আছে। কি? আমরা খুব তাড়াতাড়ি আসছি। জানো বাবা ও না ভীষণ দুষ্টু। তোমরা তাড়াতাড়ি চলে আসো। ফোনটা কেটে দিলাম। আজ আমি ভীষণ খুশি। 5 বছর পর তিসাকে খুঁজে পেলাম। কিন্তু তিসা ভীষণ রেগে আছে। তার রাগ আমি ভাঙাবি। আর আমার সাথে ফিরিয়ে নিয়ে যাব। সাথে আমার রাজকুমারীকেও। তখন আবার চাচার ফোন। আবির, তোর বাবা বলল তিসাকে খুঁজে পেয়েছো। চাচা। হ্যাঁ, আমি। আর আমি নাকি নানা হয়েছি। হ্যাঁ। কথাটা শোনার পর চাচা কেঁদে দিল। কারণ এত বছর পর মেয়ের খোঁজ পেয়েছে। এতে যে কোন বাবাই কেঁদে দিবে। যে মনটা আমি কেঁদেছিলাম যখন জানতে পারলাম লিজা আমার মেয়ে। আমি কালই আসছি, চাচা। হ্যাঁ, এসে পড়ো। কাল থেকে শুরু হবে নতুন মিশন। তিসার রাত ভাঙানোর। এখানে এসেই তিসাকে খুঁজে পেয়েছি। সকাল 6টা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তিসার ওখানে চলে গেলাম। কারণ ওর রাত ভাঙাতে হবে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। আপনি এখানে কোন এসেছেন? তিসা। চুম্বকের আকর্ষণে। আমি। মানে? তুমি হলে চুম্বক আর আমি লোহা। তুমি আমাকে মনে মনে ডাকলে আমি চলে এলাম। আমি আপনাকে ডাকিনি? সত্যি তো? তাহলে তোমার মন দিয়ে জিজ্ঞাসা করো। দেখ সে কি বলে। সরো, ভিতরে যেতে দাও। তিসাকে সরিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি আমার রাজকুমারীটা বসে বসে খেলা করছে। আমাকে দেখে ছুটে আসলো। বাবা, তুমি এসেছো? লিজা। হ্যাঁ মামুনি, আমি। জানো তোমাকে না অনেক মিস করেছি। ওহ, আমার রাজকুমারী আমাকে মিস করেছে। হ্যাঁ, জানো বাবা আম্মু না তোমার তোমার ছবি। লিজা রুমে যাও। তিসা। কেন আম্মু? লিজা। যাও বলছি। থাক না এখানে। আমি। আর আপনি এখান থেকে প্লিজ চলে যান। কি আর করে, লিজাকে তিসা নিয়ে রুমে গেল। তিসাকে সবকিছু বলতে হবে। কিন্তু হঠাৎ করে কল আসল। অফিসে একটা সমস্যা হয়েছে। তাড়াতাড়ি যেতে হবে, তাই তিসাকে কিছু না বলেই চলে আসলাম। তিসা এসে দেখে আমি চলে গেছি এতে আরো রেগে গেল। না বলেই চলে গেছে। চলে যেতে বলেছে বলেই চলে যেতে হবে। কোন জোর করলো না? তোমার তো একটা অধিকার আছে। কাঁদতে কাঁদতে। অফিসে। মিতু মন খারাপ করে বসে আছে। নেহা সেটা দেখে মিতুর কাছে আসলো। কিরে মিতু, কি হয়েছে? নেহা। সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। মিতু। মানে? স্যার বিবাহিত আর একটা মেয়ে আছে। তুই কিভাবে জানলি? স্যার আসলে তিসা আপুর স্বামী, এতদিন ওনাদের মধ্যে সমস্যা হয়েছিল তাই দূরে ছিলেন। মানে তুই প্রেমের আগে ছোটা খেলি? বলেই হাসাতে শুরু। তখন আমি অফিসে পৌঁছাই। কি হচ্ছে এইসব? আমি। আসলে স্যার। নেহা। যান কাজ করুন। আর মিস মিতু, ফাইলগুলো কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। মিতু। নিয়ে আসুন তাড়াতাড়ি। আমি কেবিনে গেলাম। বসে তিসাকে নিয়ে ভাবছি কি করে রাত ভাঙানো যায়। মিতু ফাইলগুলো নিয়ে এল। আমি চেক করলাম। করার পর যখন মিতু চলে যাচ্ছিল তখন। মিতু। আমি। জি। বলুন। মিতু। তিসা স্কুলের ঠিকানাটা দিতে পারবে? সরি, তুমি বলে ফেললাম। আপনি তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। আর আমি ঠিকানা দিচ্ছি। ধন্যবাদ। তুমি রবিনকে বলো অফিসের দিকটা দেখতে। ওকে স্যার। মিতুর কাছে ঠিকানাটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা চিনতে অসুবিধা হলো না। এই রাস্তায় আগের বার তিসাকে দেখেছিলাম। আমি স্কুলের ভিতরে গেলাম। গিয়ে দেখি তিসা একটা ক্লাসে ক্লাস নিচ্ছে। আর লিজা ওই ক্লাসের বাইরে খেলছে। আমাকে দেখে দৌড়ে এল। বাবা, তুমি এখানে? লিজা। আমার রাজকুমারীকে দেখতে ইচ্ছা হচ্ছিল তাই চলে এলাম। এই নাও তোমার চকলেট। আমি। তুমি জানো চকলেট আমার পছন্দ? হুম। আমার মামুনি পছন্দের, আমি জানবো না তোকে জানবে?
জানো তোমার আম্মুর চকলেট অনেক পছন্দ। তাই মামুনি, চলো তোমার আম্মুর সাথে দেখা করে আসি। যেও না, আম্মু অনেক রেগে আছে। কেন? জানি না। ওই দেখো, আম্মু ওদের শাস্তি দিচ্ছে, মানে আম্মু রেগে আছে। সত্যি রেগে আছে। কারণ ওর ক্লাসের কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছে। তাই ওখানে না গিয়ে হেডমাস্টারের ওখানে গেলাম। ওখানে গিয়ে আমার পরিচয় দিলাম। আর তিসাকে রেখে দিতে বললাম। শুধু নাম বলতে নিষেধ করলাম, কারণ নাম বললেও আসবে না। আমি ওয়েটিং রুমে বসে আছি। কিছুক্ষণ পরে তিসা এল। তিসা আমাকে দেখেনি, কারণ আমি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছি। হ্যালো তিসা। আমি ঘুরলাম। তুমি তিসা? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। আমি এখানে কেন এসেছেন? তিসা একটু আগে তুমি করে বললে, আর এখন আপনি। আমার ইচ্ছা হয়েছে তাই বলছি। ওসব কথা বাদ দাও, আর আমার কথাটা শুনো। কি শুনবো? সেই দিন যা হয়েছিল সব মিথ্যা ছিল। কি মিথ্যা সেদিন যা হয়েছিল? চিৎকার করে। হ্যাঁ, সব মিথ্যা ছিল। তাই এখানে কি করতে এসেছো? তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। আমি ফিরে যাব না। তিসা, সেই দিন যা হয়েছিল তুমি জানো না। সব কিছু হয়েছিল আমাদের আলাদা করার জন্য। আমি আর কিছুই শুনে চাই না। প্লিজ একবার শোন। না, আমি কিছু শুনবো না। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি এইখান থেকে চলে যাব। ওকে, ওটা বাদ দাও। তুমি তো বলেছিলে যদি কখনো তোমার প্রয়োজন হয় তোমাকে ডাকতে। আজ তোমাকে আমার দরকার। আপনি যাবেন নাকি আমি সিকিউরিটি রাখবো? কাউকে ডাকতে হবে না, আমি যাচ্ছি। আর এখন আমার কথা শুনছো না, একদিন এটার জন্য আফসোস করবে। যা হয়েছিল সব মিথ্যা ছিল। আসি। আমি চলে এলাম। তিসাকে কিছুতেই বুঝাতে পারছি না। অনেক অভিমান করে আছে। কি করে তার অভিমান ভাঙাবো তাই ভেবে পাচ্ছি না। আজ তো চাচুর আসার কথা। আজ কিছু ভালো লাগছে না, অফিসে যাব না। তাই গাড়ি নিয়ে বাসার জন্য বেরিয়ে পড়লাম। তখন গাড়ি নিয়ে বাসায় ফিরছিলাম, তখন ফোন এলো। দেখি চাচু ফোন করেছে। হ্যালো চাচু। আমি আবির, আমরা এসে গেছি। চাচা, তোমার সাথে আর কে এসেছে? তোর চাচিও এসেছে। ও, তোমরা ওয়েট করো, আমি আসছি। চাচা চাচিকে আনার জন্য ট্রেন স্টেশন গেলাম। চাচি এখন তার ভুল বুঝতে পেরেছে। এর জন্য রোজ কাঁদে। কিন্তু সেটা 5 বছর আগে বুঝতে পারলে এতগুলো সময় হারিয়ে যেত না। আমি গিয়ে পৌঁছালাম। চাচু কেমন আছো? আমি ভালো, তুই কেমন আছিস? চাচা, এতদিন ছিলাম না, কিন্তু এখন ভালো আছি কারণ তিসাকে পেয়ে গেছি। তিসা এখন কোথায়? চাচি। চাচা চাচির দিকে রাগীভাবে তাকালো। চাচা আজও চাচিকে ক্ষমা করেনি। চাচু, চল গাড়িতে সব বলি। গাড়ি চলতে থাকলো। তিসার সাথে সব ঠিক হয়ে গেছে? চাচা, না চাচু, ও এখন অভিমান করিয়েছে। আমি তুই সব কিছু বলেছিস? না, বলতে পারিনি। তুমি তো ওকে জানো, যখন রাগ করে তখন কারো কথা শুনে না। তা ঠিক। আর আমার নাতনি, ওর সাথে বিকালে দেখা করাবো। এখন নয় কোন? তোমার মেয়ে আমাকে বেশিক্ষণ দেখা করতে দেয় না। তোমাদের দেবে কিনা জানি না। একদম ঠিক বলেছিস। চাচা চাচিকে নিয়ে বাসায় এলাম। বাসায় ফিরে চাচা চাচিকে ফ্রেশ হতে বলে আমি খাবারের ব্যবস্থা করলাম। সবাই একসাথে খাবার খেলাম। এখন চাচা চাচিকে লিডার সাথে দেখা করতে হবে, কিন্তু কিভাবে করাবো তাই ভেবে পাচ্ছি না। পরে মিতুর কথা মনে হলো। একমাত্র ওই পারে লিজাকে নিয়ে আসতে। তাই ওকে ফোন দিলাম। হ্যালো স্যার, মিতু। তুমি এখন কোথায়? আমি অফিসে। আজ তোমার ছুটি। শুধু একটা কাজ করতে হবে। কিন্তু অনেক কাজ আছে যে। সেটা অন্য জনকে করতে বল। আর বল যে আমি করতে বলেছি। আচ্ছা স্যার। কাজটা কি? তুমি বাসায় ফিরে লিজাকে নিয়ে আমার বাসায় এসো। কোন স্যার? লিজার নানা নানি ওকে দেখবে। ওকে কি করে নিয়ে আসবো? তিসা আপুকে নিয়ে আসতে দেবে। তুমি বলবে জিসান আর লিজাকে নিয়ে ঘুরতে বের হব, তাই বলে এখানে নিয়ে আসবে। ওকে স্যার, আমি দেখছি। চাচা চাচির সাথে লিজার দেখা করাতে পারলে ভালো হবে।
আরো ভালো হবে যখন তিসার সাথে দেখা করতে পারবো। বিকালের দিকে লিজাকে নিয়ে আসল। বিকালে বসে চাচুর সাথে গল্প করছিলাম, তখন কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি লিজাকে নিয়ে এসেছে। লিজা এসে খুলে উঠে, বাবা তুমি কেমন আছো? লিজা, এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন আমার মামুনি এসেছে, এখন ভালো আছি। আচ্ছা এরা কে? চাচা চাচিকে দেখিয়ে, এরা তোমার নানা নানি। লিজা ওর নানা নানির কাছে গেল। লিজাকে পেয়ে ওনারা ভীষণ খুশি। আমি মিতুর সাথে পরিচয় করিয়ে দিলাম। ওরা গল্প করতে ব্যস্ত। আজ চাচাকে বেশি খুশি দেখতে পাচ্ছি। লিজাকে পেয়ে অনেক খুশি। কিছু সময় থাকার পর মিতু লিজাকে নিয়ে চলে গেল। লিজা যেতে চাচ্ছিল না, কিন্তু যতদিন তিসার অভিমান ভাঙাতে না পারি। লিজাকে বলে দিয়েছি ওর মা না বলতে যে ও আমার কাছে এসেছিল। রাতে সবাই একসাথে গেলাম। কাল বাবা মা আসবে, তাদের নিতে যেতে হবে। তিসা লিজাকে ঘুম পাড়াচ্ছে। আচ্ছা আম্মু, তুমি বাবার উপর কোন রাগ করে আছো? লিজা, তোমার বাবা আমাকে কষ্ট দিয়েছিল আর সরি বলেনি তাই। তিসা, যদি বাবা সরি বলে তাহলে মাফ করে দিবে। তাহলে আমরা একসাথে থাকতে পারবো। হ্যাঁ আম্মু, আমার যেমন বাবা আছে তোমারও বাবা আছে না? হ্যাঁ আছে। তাহলে কোথায়? আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ যাব। তোমার বাবা মা আমার কি হয়? তোমার নানা নানি। জিসানের মতো? হ্যাঁ। আচ্ছা এখন ঘুমাও, কাল তো তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ কাল তো বলতে গিয়ে থেমে গেল, কারণ আমি লিজাকে মানা করেছি বলতে যে কাল ওর দাদু দাদিমা আসবে। কাল কি? ঘুমাও তো আম্মু। এই দুষ্টু, সব সময় দুষ্টমি। পরের দিন মা বাবা এসে পড়েছে, তাই বাবা মা আনার জন্য গেলাম। গিয়ে দেখি বাবা মা এসে পৌঁছে গেছে। কেমন আছিস? মা, অনেক ভালো। আমি, তিসা কোথায়? মা, তুমি তো তোমার বৌমাকে জানো, কারো কথা শুনে না। এখনো কিছু ঠিক হয়নি? বাবা, না বাবা, আমরা এসে গেছি, সব ঠিক করে দিব। তোমাদের কথা শুনবে? আমার কথা তো শুনতেই চায় না। চল এখনই। না বাবা, তিশা এখন স্কুলে আছে। স্কুলে কোন? তিশা এখানে একটা চাকরি করে। আগে বাসায় চল, ফ্রেশ হয়ে নাও, তারপর যা করার করো। হ্যাঁ চল। বাবা মাকে নিয়ে বাসায় চলে এলাম। সবাই একসাথে বসে গল্প করছে। আজই যাবে সবাই তিশার ওখানে, তিশাকে সব সত্যি কথা বলতে। আর আমি জানি তিশা বাবা মা কারো কথা অমান্য করবে না। তারপর সব ঠিক হয়ে যাবে আগের মতো। সন্ধ্যায় সবাইকে নিয়ে তিশার ওখানে যাচ্ছি। ওখানে পৌঁছানোর পর সবাইকে ভিতরে যেতে বললাম। আমি গেলাম না। বাবা বারবার যেতে বলল, কিন্তু সাহস হলো না। এখন শুধু অপেক্ষা, কি হয় জানি না কি হবে। সবাই ভিতরে গেল, কিন্তু আমার যাওয়ার সাহস হলো না। জানি না ভিতরে কি হবে, কিন্তু যা হবে তা ভালোর জন্যই হবে। অনেকক্ষণ ধরে বসে আছি, ভিতরে কি চলছে কিচ্ছু জানতে পারছি না। কিছুক্ষণ পরে বাবার ফোন এল। ফোনটা ধরলাম। হ্যালো বাবা। আমি, হ্যাঁ উপরে আয়। বাবা, তিসাকে সবকিছু বলেছ? তুই আগে উপরে আয়, তারপর বুঝাচ্ছি। কোন সমস্যা হয়েছে? আসলে বুঝতে পারবি। বুকে অসীম সাহস নিয়ে যাচ্ছি, তবু ভয় হচ্ছে। অবশেষে সব বাধা দূর করে পৌঁছালাম। ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। তিসা কিছুটা কেঁদেছে মনে হলো, হয়তো সবাইকে ফিরে পাওয়ার জন্য, না অন্য কারণ আমার জানা নেই। আমি যেতেই, নে তোর অপরাধী, তোর সামনে তুই বিচার কর। মা। তিসা আমার দিকে এগিয়ে আসে। আমার ভয় করছে। মনে মনে বলছি, মা কার কাছে তোমার এই ছোট ছেলেকে ছেড়ে দিলে? আমার বারটা বাজিয়ে দিবে। এখন তিসার চোখ দেখে মনে হলো অনেক রেগে আছে। চোখ দিয়ে অগ্নিগিরি লাভা বের হচ্ছে, যা আমাকে পুড়িয়ে দিবে। তিসা এসে আমার হাতটা ধরল, টানতে টানতে বেডরুমে নিয়ে গেল। আসার সময় দেখলাম আমার রাজকুমারীটা নানা নানি দাদা দাদিকে পেয়ে ভীষণ খুশি। কিন্তু আমার কি হবে তাই ভাবছি। তিসা বেডরুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে আমার কাছে এসে একটা মিষ্টি থাপ্পড় দিল।
মারলি কেন? আমি। আগে বলিসনি কেন? তিসা। কি বলিনি? যা ছিল সব মিথ্যা ছিল। তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তুমি কখনো আমার কথা শুনতে চাওনি। আজ থেকে শুনবো। জড়িয়ে ধরে। 5 বছর আগে শুনলে এত কষ্ট পেতে হতো না। সেই দিনটা পরিস্থিতি ছিল। তুমি বুঝবে না। তোমার ভালোবাসায় বিশ্বাস ছিল না? ছিল তো। তাহলে অবিশ্বাস করেছিলে কোন? সেই দিনটা হয়েছিল সেটা শুনে তোমাকে হারানোর ভয় মাথা ঠিক ছিল না। তুমি তো বলতে পারতে। বলার সুযোগ দিয়েছিলে। তার আগেই কোথায় চলে গেলে খুঁজে পেলাম না। এতক্ষণ জড়িয়েছিল কিন্তু আমাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওর হাতটা ধরলাম। সেই দিন না হয় আমার উপর রাগ করে আমার বাড়ি ছেড়ে চলে এসেছিলে। কিন্তু তোমার বাড়ি থেকে কেন চলে এসেছিলে? আমি। তিসা হাতটা আরো শক্ত করে ধরে বলতে শুরু করলো সেই দিন কেন ওর বাবার বাড়ি ছেড়ে চলে এসেছিল। সেই দিন যখন আমি বাড়ি চলে আসি তখন বাড়ির ভিতরে ঢুকার জন্য দরজার কাছে এলাম তখন দেখি দরজা খোলা। আমি ভিতরে ঢুকে যাই। তখন মার গলার সাথে আরেকটা গলা শুনতে পাই। সেটাকে দেখার জন্য কিছুটা এগিয়ে যাই। গিয়ে দেখি সোফায় মা বসে আছে আর সাথে মিম। আর বলছে, ধন্যবাদ আন্টি, আপনি যদি সাহায্য না করতেন তাহলে আবিরকে আমি নিজের ঘরে পেতাম না। মিম। ধন্যবাদ তো তোমাকে দেওয়া দরকার, তুমি যদি আবিরকে নিজের জালে না ফাঁসাতে তাহলে এইসব হতো না। আর আমার মেয়ের জীবন থেকে ওকে সরাতে পারতাম না। আমি চেয়েছিলাম আমার মেয়ের বিয়ে আমার বান্ধবীর ছেলের সাথে দিতে কিন্তু তিসার বাবা তার ভাইপোর সাথে বিয়ে দিয়ে দিল। তিসার মা মানে চাচি। আজ আসি তাহলে। হ্যাঁ। ওকে। যখন জানতে পারলাম মা মিমকে সাহায্য করেছে তখন আমি আর সহ্য করতে পারিনি। তাই আমি বাড়ি ছেড়ে চলে আসি। ফিরে এলো বর্তমানে। আমি বুঝতে পারিনি মিমের দেখানো রিপোর্টটা মিথ্যা ছিল। মিম বলেছিল ওর পেটে তোমার সন্তান। তিসা। ও বলল আর তুমি বিশ্বাস করে নিলে। আমি তোমাকে কথা দিয়েছিলাম কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না সেটা ভুলে গেলে। আমি। আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, তোমাকে ক্ষমা করব না। তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি। আমি উঠে যাচ্ছিলাম। তখন ও আমার হাতটা ধরলো। আর আমাকে জড়িয়ে ধরলো। এই 5 বছর আমিও অনেক কষ্ট পেয়েছি। আর পেতে চাই না। আর কষ্ট পেলে আমি যে মরে যাব। এই পাগলি তোমার কিছু হলে আমি যে বাঁচবো না। আমিও জড়িয়ে ধরলাম। এখন বাইরে চল। সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চল। আমার বাইরে এলাম। দেখি বাবা মা চাচি আমাদের জন্য বসে আছে। আমরা যেতেই তাহলে মান অভিমান সব ঠিক হলো। দুজনে কেঁদে চোখ একদম লাল করে ফেলেছে। মা, তোদের এই মান অভিমানের জন্য আমাদেরও কষ্ট পেতে হয়েছে। চাচা। সরি বাবা। তিসা। আজ থেকে আমরা আবার আগের মতো থাকবো। আর পরশু ফিরে যাব। বাবা। বাবা যাওয়া সম্ভব নয়। আমি। কেন, সমস্যা কোথায়? মা। আসলে আমি যে কাজের জন্য এসেছিলাম সেটা শেষ করতে আরো কয়েকদিন সময় লাগবে। আর তিসারও স্কুল আছে। এইখান থেকে বদলি হতে সময় লাগবে। হ্যাঁ মা, কিন্তু আমি ভাবছি চাকরিটা ছেড়ে দিব। তিসা। কোন? আমি। এতদিন তুমি ছিলে না। নিজে চলার জন্য চাকরিটা করতাম। কিন্তু এখন তুমি আছো। তুমি চাকরি করো। তাহলে আমি করব কেন? তিসা। তাহলে তুমি কি করবে? সংসারের কাজ করব। তোমাকে ঘুম থেকে তুলে অফিসে পাঠাবো। আর সারাদিন মার সাথে আড্ডা দিব। তিসা। ঠিক বলেছিস, অনেক দিন ধরে শাশুড়ি বৌমা মিলে আড্ডা দেই না। এখন থেকে রোজ দিব। মা। যাক, স্কুলের ছোট ছোট বাচ্চাগুলো তোমার পানিশমেন্ট থেকে বেঁচে যাবে। আমি। কি বললে তুমি? তিসা। রেগে। তুমি যেভাবে তোমার শিক্ষার্থীদের ক্লাসে দাঁড় করিয়ে রাখো সেটা থেকে বেঁচে যাবে। আমি। তোমাকে আমি। তিসা। অনেকদিন পরে এক হয়ে আবার ঝগড়া। এখন বন্ধ কর এইসব। মা। মা বলল তাই ছেড়ে দিলাম। তিসা। আমরা সবাই কথা বলছিলাম কিন্তু চাচি চুপ করে বসেছিল। হয়তো চাচির সাথে তিসা এখনো কথা বলেনি। হয়তো এখনো রাগ করে আছে। কিন্তু আমি সব ঠিক করে দিব।
মা মেয়েকে আবার মিলিয়ে দিব। তিসা এখনো ওর মার উপর রাগ করে আছে। যা হয়েছে এর জন্যই রাগ করে আছে। চাচি কোনো কথা বলছে না। সব ঠিক করতে হবে। তিসাকে এটা বুঝাতে হবে চাচি ওনার ভুল বুঝতে পেরেছে, এর জন্য তিনি অনুতপ্ত। কি হলো, কোথায় হারিয়ে গেলে? তিসা। তিসার কথায় ঘোর কাটলো। হ্যাঁ, আমি। আবির, শোন, তুই হোটেল থেকে খাবারের অর্ডার কর। আমরা সবাই আর একসাথে খাবো। বাবা, ঠিক বলেছ, অনেকদিন ধরে সবাই একসাথে খাই না। আমি। তাহলে যা, সবার জন্য খাবার নিয়ে আয়। মা। ওকে, আমি নিয়ে আসি। আমি। বাবা, আমার জন্য অনেকগুলো চকলেট আনবে কিন্তু। লিজা। আচ্ছা মামুনি, অনেকগুলো নিয়ে আসবো। আমি। আমি সবার জন্য খাবার আনতে গেলাম। সবার পছন্দের খাবার নিয়ে ফিরছি, তখন মনে হলো লিজার চকলেট নেওয়া হয়নি। সাথে তিসার জন্য নিব, কারণ লিজার মতো তিসারও পছন্দ চকলেট। মা মেয়ে একরকম হয়েছে, তাই চকলেট নেওয়ার জন্য একটা দোকানে গেলাম। সেখানে গিয়ে দেখি রবিনা আছে। আমাকে দেখে, আরে স্যার, আপনি এত রাতে এখানে? বেশি রাত হয়নি, মায়ের 10টা বাজে। এখানে এসেছিলাম বাড়ির সবার জন্য খাবার নিতে। আমি দোকানদারকে চকলেট দিতে বললাম। সেটা দেখে রবিন জানতে চাইল, স্যার, চকলেট কার জন্য? আমার মেয়ের জন্য। আপনার মেয়ে আছে? হ্যাঁ। আগে তো বলেনি, তার মানে আপনি বিবাহিত? রবিন, কেন প্রশ্ন করো? বিবাহিত বলেই তো মেয়ে আছে। যাক, ভালো হলো, মিতুকে এবার মনের কথা বলতে পারবো। স্যার, আপনার মেয়ের বয়স কত? প্রায় 4 বছর। তার মানে আপনি অনেক আগে বিয়ে করেছেন? যখন ইন্টার 2য় বর্ষে ছিলাম তখন। এত আগে? আজ আসি, বাকিটা না হয় পরেই বলবো। আমি চলে এলাম। রবিন যখন জানতে পেরেছে আমি বিবাহিত তখন খুশি হয়েছে। কারণটা আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি রবিন মিতুকে পছন্দ করে। কারণ মিতু যতক্ষণ আমার কেবিনে থাকে রবিন বাইরে বারবার ঘোরাঘুরি করে। যতক্ষণ মিতু বের হয়, খাবার নিয়ে পৌঁছে গেলাম। গিয়ে কলিং বেল বাজাতে তিসা দরজা খুলে দিল। এত দেরি করলে যে? তিসা। চকলেট আনতে দেরি হয়ে গেল। আমি। খাবারগুলো নিয়ে ভিতরে গেলাম। বাবা, আমার চকলেট। লিজা, এই নাও। আমি। এত চকলেট? কিন্তু এত চকলেট খেলে মা বকবে না? আমি তো আছি। আর আমি তোমার আম্মুকে ঘুষ দিব, তাহলে তোমাকে কিছু বলবে না। কি দিবে? কানের কাছে এসে? তোমার আম্মু চকলেট পছন্দ করে, তাই চকলেট দিলে আম্মু কিছু বলবে না। বাবা মেয়ে কি কথা বলে তো ফিসফিস করে। তিসা। না, কিছু না তো আম্মু। লিজা বলেই দৌড়ে চলে গেল। আমি তিসার হাতে ওর জন্য আনা চকলেটগুলো দিলাম। মনে রাখার জন্য ধন্যবাদ, তিসা। আমার ধন্যবাদে তো হবে না, চকলেটের বদলে আমাকে অন্য কিছু দিতে হবে। কি? যা আগে রোজ সকালে একটা করে দিতে। তুমি না, চল, সবাই বসে আছে, সবাই একসাথে খেলাম। খাওয়ার পর সবাই খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়া দরকার। কিন্তু তিসার ফ্ল্যাটে বেডরুম মাত্র 2টো, তাই বাবা মা আর চাচা চাচি আমার ফ্ল্যাটে চলে গেল। আজ অনেক সময় পর আমরা একসাথে হয়েছি। লিজা ঘুমিয়ে গেছে, ওকে বিছানায় শুইয়ে আমরা বারান্দায়, আমরা বেলকনিতে বসে আছি। বসে আছি বললে ভুল হবে। বেলকনিতে থাকার বসার জন্য যে জায়গাটা, সেটা আরামে ঘুমানোও যাবে। তাই আমি কিছুটা শুয়ে আছি, আর তিসা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আমরা গল্প করছি। তুমি চাচিকে এখনো মাফ করতে পারোনি। আমি। যা হয়েছিল সব তোমার জন্য হয়েছিল তিসা। যা হয়েছে সব আমাদের ভাগ্যে ছিল। চাচি ওনার কাজে অনুপ্ত। তুমি চলে আসার পর উনি অনেক কেঁদেছে। প্লিজ ওনাকে মাফ করে দাও। ওকে, ভাববো। ভাবলে হবে না। তুমি খেয়াল করেছে এখানে আসার পর চাচি একটা কথা বলেনি? তুমি কাল সকালে ওনার সাথে কথা বলবে। ওকে। আচ্ছা তিসা, যদি এটা জানতে না পারতে যে আমি নির্দোষ, তাহলে কি বাকি জীবনটা আমাকে ঘৃণা করতে? আমি তোমাকে কখনো ঘৃণা করিনি। না, আর করব? তাহলে সেই দিন চলে এলে যে? আমি চেয়েছি তুমি সব সময় ভালো থাকো। যখন বুঝতে পারলাম তুমি মিমের সাথে ভালো থাকবে, তাই তো চলে এসেছিলাম।
তুমি কি করে ভাবলে যে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? সরি আর হবে না। হতে দিলে তো? এখন যদি বাড়ি থেকে বের হতে চাও তাহলে বেঁধে রাখবো। তাই করো। জ্যান্ত রাগ হলে মাথা ঠিক থাকে না। এর জন্য কত সময় নষ্ট হয়ে গেল। জানো এতগুলো সময় তোমাকে কত খুঁজেছি। যখন অফিস থেকে সিলেটে আসার কথা হলো তখন মনে হলো এখানেই তোমাকে পাবো। কি করে? তোমার মনে আছে তুমি বলেছিলে সিলেটের চা বাগান দেখার তোমার খুব ইচ্ছা। হ্যাঁ, তখনই মনে হলো এখানে তোমাকে পেতে পারি। আর দেখা এখানেই পেয়ে গেলাম। অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। অনেক দিন ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমাই না। আজ ঘুমাবো। ঘুমিয়ে গেলাম। সকালে উঠে সকালে সবাই আবার এলো। সবাই অনেক মজা করছে, কিন্তু চাচি এক জায়গায় বসে আছে। আমি তিসাকে চাচির কাছে নিয়ে গেলাম। তিসা আর চাচির মাঝের অভিমানের পালাটা শেষ করে দিলাম। একজন আরেকজনকে জড়িয়ে অনেক কাঁদলো। মা মেয়ের মাঝে অভিমানের পালাটা শেষ হলো। অফিস থেকে ছুটি নিয়েছিলাম। পরিবারের সবাই একসাথে অনেক মজা করলাম। আমাদের সাথে মিতুর পরিবারও যোগ দিয়েছিল। বিকালে আমি আর তিসা ঘুরতে বের হয়েছি। লিজা আসেনি। ও ওর দাদা দাদি, নানা নানির সাথে আছে। লিজা এদের পেয়ে আমাকে আর তিসাকে প্রায় ভুলেই গেছে। সন্ধ্যায় বাসায় ফিরে এলাম। আজ আমি আর তিসা একসাথে। লিজা ওর দাদা দাদির কাছে ঘুমিয়েছে। অনেকদিন পরে তিসা আর আমি একসাথে সময় কাটাচ্ছি। কিন্তু তিসা আমার উপর রাগ করেছে। কিছুতেই বুঝতে পারছি না। বেলকনিতে দাঁড়িয়ে ছিল। আমি গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে তোমার? আমি কিছু হয়নি। রেগে? কিছু তো হয়েছে নিশ্চয়, নয়তো তুমি এত রাগ করতে না। তুমি মিতুকে শাড়ি গিফট করেছিলে না? হ্যাঁ তো, সে তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মানে কেন? তুমি যে মিতুর বশ ছিলে সেটা আমি জানতাম না। মিতু বলেছিল ওর বশ খুব রাগী। তার জন্য আমি বুদ্ধি দিয়েছিলাম বসকে ওর প্রেম ফেলতে, তাহলে ও বেঁচে যাবে। কিন্তু তুমি ছাড়া আজ পর্যন্ত কারো প্রেম পড়েনি। সত্যি তো? হ্যাঁ, কিন্তু মিতু মেয়েটা দেখতে অনেক সুন্দর। কি বললে? যদি কোনো মেয়ের দিকে দেখাও তাহলে চোখ তুলে নেব। তাহলে তুমি আইডিয়াটা কেন দিয়েছিলে? আমি জানতাম নাকি ওটা তুমি ছিলে? ও তাই? চল ঘুমিয়ে যাই। আজ ঘুমাতে ইচ্ছা হচ্ছে না। তাহলে কি করবে? এত বছর পরেও তোমাকে বুঝাতে হবে। বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে বুঝিয়েই দেই। তিসাকে কোলে তুলে নিলাম। বিছানায় নিয়ে শুয়ে দিলাম। তারপর বাকিটা ইতিহাস। সকালে তিসার ডাকে ঘুম থেকে উঠলাম। আজ বাবা মা চাচা চাচি চলে যাবে। আমরা কয়েকদিন পরে যাব। তাই সবাইকে ট্রেনে তুলে দিয়ে তিসা আর লিজাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে গেলাম। অফিসে টাইপ করছি। একটা প্রয়োজনে আমি রবিনের কেবিনে যাচ্ছি। কেবিনে ঢুকার সময় দেখলাম রবিন প্রপোজ করার রিহার্সেল করছে। মি রবিন এভাবে রিহার্সেল না করে মিস মিতুকে সরাসরি বলে দিন। আমি স্যার আপনি রবিন? হ্যাঁ, আপনার কাছে প্রয়োজন ছিল, তাই আপনার কেবিনে আসলাম। আমাকে ডাকলেই পারতেন, আমি আপনার কেবিনে আসতাম। আমি যা বলছি তাই করেন। কি স্যার? ওই মিস মিতুকে আপনার মনের কথা যা অনেক দিন ধরে বলার চেষ্টা করছেন। না স্যার, ওইসব কিছুই না। মি রবিন আমি ওই সময় পার করে এসেছি, তাই অন্যর হাবভাব দেখলেই বুঝতে পারি। সত্যি বলে দেব? হ্যাঁ বলে দিন। দেরি হয়ে গেলে প্রস্তাতে হবে। কিন্তু স্যার, আপনাকে দেখে আগে রাগী মনে করেছিলাম, কিন্তু আপনি তো বেশ মিশুক। আমি কাজে ফাঁকি দিলে রাগ দেখাই? না দিলে নয়। আপনাকে যে কাজ দিয়েছিলাম পুরো করেছেন। হ্যাঁ স্যার। ওকে গুড, ওগুলো নিয়ে আসুন। অফিস শেষ করে তিসা আর লিজাকে আনতে গেলাম। সেখানে তিসা আমাকে বাকি টিচারগুলোর সাথে পরিচয় করিয়ে দিল। ফেরার সময় লিজা বায়না ধরলেও ঘুরতে যাবে, তাই আমরা একটা পার্কে ঘুরতে গেলাম।
আমি আর তিসা ঘাসের উপর বসে আছি। তিসা আমার কাঁধে মাথা রেখে আছে, আর আমাদের মেয়ে লিজা আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। এই মুহূর্তটাকে খুব এনজয় করছি। জীবন থেকে অনেক সময় চলে গেছে এই মান অভিমান নিয়ে। আর সময় নষ্ট করতে চাই না। বাকিটা জীবন সবার সাথে কাটিয়ে দিতে চাই। আমরা বসে কথা বলছি তখন। আমরা পার্কে বসে গল্প করছি। তখন দেখি রবিন আর মিতু পার্কে এসেছে। আর রবিন মিতুকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছে। তিসা চলো। আমি। কোথায় যাবে? তিসা। চলো, গেলেই বুঝতে পারবে। আমরা ওই জায়গায় গেলাম। আমি তিসাকে দেখালাম রবিন মিতুকে প্রপোজ করছে। মিতু মেনে যা, বেচারা কত কষ্ট করে প্রপোজ করলো। তিসা আমাদের দেখে, আপু তুমি? মিতু, হ্যাঁ, ঘুরতে এসেছিলাম, দেখলাম ছেলেটা তোকে প্রপোজ করছে, তাই দেখতে এলাম। ছেলেটাকে? তিসা। রবিন। আমি। তুমি জানো কিভাবে? তিসা। স্যার, আপনি এইখানে? রবিন। এইভাবে। আমি তিসাকে বললাম। মানে? তিসা, এরা আমার অফিসেই কাজ করে। আমি। তার মানে কতদিন ধরে চলছে এইসব? তিসা, আগে শুরু তো হতে দাও। আমি সাহস না দিলে রবিন আর বলতেই পারতো না। আমি। তার মানে অফিসের কাজ বাদ দিয়ে লাবগুলোর কাজ করছো? তিসা। আরে না, শুধু ওদেরটা। আর মিতু তোমাকে অনেকদিন ধরে তোমাকে পছন্দ করে। বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারেনি, তাই বেচারাকে গ্রহণ করে নাও। রবিনের মিতুর ব্যাপারটা শেষ করে আমরা ফিরে এলাম। কয়েকদিনের মধ্যে সব কাজ শেষ করে নিলাম। তিশা ওর চাকরি থেকে রিজাইন করে নিয়েছে। আমি বলেছিলাম চাকরিটা করতে, কিন্তু করলো না। এবার পালা বাড়ি ফেরার। রবিনের মিতুর বিয়ে ঠিক হয়েছে। খুব তাড়াতাড়ি ওদের বিয়ে। এখানে আবার আসতে হবে ওদের বিয়েতে। মিতুর পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম ট্রেন স্টেশনে। আমি ফ্লাইটে যেতে চেয়েছিলাম, কিন্তু তিসার ইচ্ছা ট্রেনে করে যাবে। আমরা পাড়ি দিলাম আসল ঠিকানায়, যেখান থেকে গল্প শুরু হয়েছিল। আমার না কেমন লাগছে? তিসা। কেমন লাগছে? আমি। এই 5 বছর পর বাড়ি ফিরছি। সবকিছু বদলে গেছে। আমি কি মানিয়ে নিতে পারবো? সময়ের সাথে কিছুটা পরিবর্তন তো হবেই, কিন্তু আমাদের বাড়িটা আগের মতোই আছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? গ্রামের বাড়িতে। ওখানে কিছুদিন থাকবো, তারপর শহরে ফিরে আসতে হবে। কোনো? আগে তো গ্রামেই থাকতাম। আরে আমার চাকরি আছে না, আর শহরে থাকার জন্য একটা ফ্ল্যাট কিনেছি, যেমনটা তুমি চেয়েছিলে। ও তাই? তিসা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আর লিজা তো অনেক আগেই ঘুমিয়ে গেছে। আজ আমিও অনেক খুশি। যা হারিয়েছিলাম সব ফিরে পেয়েছি। আর কিছুই হারাতে দিব না। অনেক সময় পর আমরা স্টেশনে এসে পৌঁছালাম। তিসা আর লিজাকে নিয়ে নামলাম। বাড়ির সবাই এসেছে আমাদের নিতে। আমরা সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পরে আমিও গ্রামে এলাম। তিসা চলে আসার পর গ্রামে মাত্র 2বার এসেছিলাম। আর আসা হয়নি। বাবা মা আসলেও আমি আসিনি। আমি আমার আগেই বাবা মাকে একটা কথা বলেছিলাম, হয়তো সেটা করে রেখেছে। তিসার জানি না, তিসার জন্য সামনে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হয়তো সেটা দেখলে চমকে যাবে। শুধু সময়ের অপেক্ষা। অবশেষে গ্রামের বাড়ি এসে পৌঁছে গেলাম। আমরা গাড়ি থেকে নামার পর তিসা চমকে গেল। এই সব কি? তিসা, বুঝতে পারবে, আগে ভিতরে চল। আমি। বল না। আগে ভিতরে চল, গেলেই দেখতে পারবো। আমরা সবাই ভিতরে গেলাম। তিসা বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। পুরো বাড়িটা সাজানো, মনে হচ্ছে কোন বিয়ে বাড়ি। প্লিজ বল না, এগুলো কি? তিসা, তুমি রুমে চল, ফ্রেশ হয়ে নাও, তারপর সব বলবো। আমি। আমরা রুমে গেলাম।
রুমটা তো আগের মতোই আছে। তিশা, আমিও তো আগের মতোই আছি। এই রুমে অনেক স্মৃতিতে পরিপূর্ণ। তাহলে কি করে রুমটা বদলাতে দেই? আমি, হ্যাঁ, শুধু মাঝখানে কিছু সময় নষ্ট হয়ে গেছে। যা চলে গেছে সেটা তো আর ফিরে পাবো না, কিন্তু এখন থেকে বাকিটা সময় একসাথে চলবো। এখন ওই সব থাক, আগে ফ্রেশ হয়ে নাও। আমরা ফ্রেশ হয়ে নিলাম। তারপর তিসাকে নিয়ে রুমের বাইরে এলাম, সেখানে সবাই অপেক্ষা করছে। তিসা, তুমি এতক্ষণ জানতে চাইলে না এইসব কি? আমি, হ্যাঁ তিসা, আজ কত তারিখ তোমার মনে আছে? তিসা আমার দিকে তাকালো। তুমি মনে হয় ভুলে গেছে। মন খারাপ হয়ে গেল। তিসা কিভাবে আমার বিবাহ বার্ষিকী ভুলতে পারে? তিসা আমার দিকে এগিয়ে এল, আমার হাতটা ধরল। তোমার সাথে কাটানো 1 মিনিটও ভুলিনি। তাহলে এটা কি করে ভুলবো? তাহলে আজ কি? আমাদের বিবাহ বার্ষিকী। এইভাবে মুভি আর কতক্ষণ দেখবো? একটা মেয়ে বলল। আমি আর তিসা তাকিয়ে দেখি দিশা আর মিম। মিমকে দেখার পর তিসার মুখের হাসি মুখটা কালো হয়ে গেল। আমার হাতটা শক্ত করে ধরল। মনে হচ্ছে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। মিম আমাদের কাছে এল। তিসা আপু, আমি যা করেছি এতে হয়তো তুমি আমাকে ক্ষমা করবে না। আসলে মা বাবাকে হারানোর পর আমি কি করেছি তা নিজেই জানি না। মিম, তিসা ওকে ক্ষমা করে দে। আসলে তখন ওর মানসিক অবস্থা ভালো ছিল না। 4 বছর মানসিক হাসপাতালে ছিল। প্রায় 1 বছর আগে সুস্থ হয়েছে। সেই দিন যা করেছিল ও নিজেই জানে না। সুস্থ হওয়ার পর যখন জানতে পারলো তখন থেকেও অনুতপ্ত। দিশা, আমি জানতাম না ওর জীবনে এত কিছু ঘটেছে। এতদিন ওকে ক্ষমা করতে পারিনি, কিন্তু আজ সব জানার পর ওকে ক্ষমা করে দিলাম। তিসা, ক্ষমার পর্ব তাহলে শেষ। এখন কেকটা কাটা যাক। আমি, তারপর আমরা সবাই অনেক আনন্দ করলাম। জীবনে যা হারিয়েছিলাম সব ফিরে পাবার আনন্দ। রাতে সেই বাগানে বসে আছি, যেখানে আমি আর তিসা বসে চাঁদ দেখতাম। কিছুক্ষণ পরে তিসা এসে আমার পাশে বসলো, কাঁধে মাথা রাখলো। তোমার মনে আছে আগে আমরা এখানে অনেক সময় কাটিয়েছি? তিসা, তুমি যখন কিছু ভুলোনি তাহলে আমি ভুলবো কি করে? আমি, বাড়ির সব ঠিক আছে, শুধু এই বাগানের ফুল গাছগুলো শুকিয়ে গেছে। এদের যত্ন নেওয়ার মানুষরা এতদিন ছিল না তো, তাই ওরা রাগ করেছে। একটু হেসে, তোমার মজা করার অভ্যাস এখনো যায়নি। কথায় আছে না, অভ্যাস মানুষের দাস। এত তাড়াতাড়ি বদলায় কি করে? বদলাতে তো বলিনি। আমি চাই তুমি সারা জীবন এইভাবেই থাকো। ঘুমাতে যাবে না? অনেকদিন পরে একসাথে বসে আছি, ইচ্ছে হয় না ঘুমাতে? তাহলে এইভাবে সারা রাত গল্প করা যাক। আজ সব অভিমান শেষ হয়েছে, নতুন পথ চলা শুরু হয়েছে। আর থামতে চাই না। দোয়া করবেন আমাদের ভালোবাসা যেন এরকমই থাকে। সমাপ্ত।